পশ্চিমবঙ্গে অধিকাংশ জায়গার নাম লোকের নাম রাম দিয়ে কেন রে? রামকৃষ্ণের বাড়িতে কুলদেবতা কে ছিলেন? রামলালা। বেশ করেছি, আমি রাষ্ট্রবাদে বিশ্বাস করেছি, বেশ করেছি। 4 বছরে মাত্র 4টে বাংলা সিনেমা করবার সুযোগ পেয়েছি আমি। দিব্যিত চলছিল জীবন, খ্যাতির তুঙ্গে, হঠাৎ কিসে কামড়ালো? রাজনীতিতে যেতে গেলে কেন? আমার হাতের লেখাটাকে সই বলা হতো। আজকে অটোগ্রাফ বানিয়েছে কে? যত অপরিচিত মানুষ যারা এই বাংলার মানুষ, তারা যদি অসুবিধায় থাকে, আমি তাদের পক্ষ নেব না। অনেকের বক্তব্য হচ্ছে রুদ্রনীল ঘোষ অপরচুনিস্ট। 3টে আলাদা আলাদা ইডিওলজিতে সত্যি সত্যি এইভাবে মাইগ্রেট করা যায়? হিন্দুকে আক্রমণ করতে হবে, হিন্দুত্ব নিয়ে কথা বললে সেইটার বিরোধিতা করতে হবে। যাদের পার্টি অফিসে মাও সেতুং, স্ট্যালিন, মানুষ মারা লোকগুলো, তাদের ছবি দেয় আর রাস্তায় নেমে মিছিল করে, যুদ্ধ নয় শান্তি চাই, আমরা সবাই শান্তির ভাই। খোল করতাল বাজিয়ে আগে পশ্চিমবঙ্গে সকালবেলা কীর্তনের দল আসতো, তারা বিজেপি। ওটাই ছিল আমাদের সংস্কৃতি, ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। যে দেওয়ালে লেখা হয় কাশ্মীর মাঙ্গে আজাদি, সেটা তুমি পছন্দ করো? আমি তৃণমূলের কোনোদিন কোনো সদস্য ছিলাম না, আমি তৃণমূলের কোনো পদাধিকারী ছিলাম না। তৃণমূল কোনো রাজনৈতিক নীতিনিষ্ঠ দল কি? তোমরা তো এক অর্থে প্রথমে মানুষকে জুমলা টুমলা আচ্ছে দিন বলে ক্ষমতায় এলে। তাদের গণতান্ত্রিক অধিকার লুট হচ্ছে, এটা তো সত্যি। ভালো অভিনেতা হওয়ার প্রাথমিক শর্ত হচ্ছেন আগে ভালো সহ অভিনেতা হন। পরমের বাড়িতে পরম ঢুকে দেখছে যে সিনেমা টিনেমা সমাজ নিয়ে বিরাট আলোচনা হচ্ছে, সুনেত্রা দি আর আমি আলোচনা করছি, পরম যেন ডিস্টার্ব করিস না, বাইরে যা টাইপের। ফরাজদা এত স্পেশাল কেন? ফরাজ মুখার্জির নাম ডিলিট করে দিলে আমরা অনেকে নেই। আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি রটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আজ আমার অতিথি এমন একজন মানুষ যিনি সবসময় খবরে আছেন, আলোচনায় আছেন, কখনো নির্বাসনে আছেন, কিন্তু তবু অদ্ভুতভাবে সমাজের মধ্যে উজ্জ্বল হয়ে আছেন। বহু আলোচনায়, বহু গুণে তিনি সমাদৃত। এমনই একজন মানুষ আজকে আমার অতিথি, যিনি বিশ্বাস করছেন ইদানিং স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। এমনই একজন মানুষ আমার আজকের অতিথি, গুণী শিল্পী রুদ্রনীল ঘোষ, রুডি। রুডি, ওয়েলকাম টু দ্য শো। বলছি যে রুদ্রনীল ঘোষ কি চিরকালই একটু অ্যারোগ্যান্ট? না, অ্যারোগ্যান্ট না, একদমই না। নিজের মতামতটা স্পষ্ট করে রাখতে জানি। যারা ইচ্ছাকৃতভাবে সত্যিটাকে আড়াল করতে যায়, তখন একটু কম নরমভাবে তাদের সামনে প্রকাশিত হই, আর কিচ্ছু না। লোকে মিথ্যা কথা গলা ফাটিয়ে বলবে, আর যেটা সত্যি সেটা একটু জোর দিয়ে বলতে অসুবিধা কথা, এটাই তো হওয়া উচিত। আর যখন রুদ্রনীল ঘোষ সেরকম সাকসেসফুল অভিনেতাও হয়নি, আমি এটা বেশ কিছুদিন আগের কথা বলছি, সেই সময়ও কিন্তু রুদ্রনীল ঘোষকে যদি কেউ বলতো যে কি খবর, তখন একটা খুব পপুলার উত্তর বোধহয় ছিল যে ভালো পাঠ থাকলে নেমন্তন্ন করবেন, গিয়ে করে আসবো, এরকম একটা উত্তর ছিল। তো সেটাকে কেউ কেউ অ্যারোগ্যান্স ভাবতো, কেউ কেউ ভাবতো অহংকার, কিন্তু সেটা কি রুদ্রনীল ঘোষের কনফিডেন্স ছিল? একদমই। শুধু আমি নয়, আমি তো কেউ একা নয়, আমি অনেকগুলো মানুষকে রিপ্রেজেন্ট করি বলে মনে করি। আমি নয়, সমাজে যত ধরনের মানুষ রয়েছে আলাদা আলাদা একটু যারা, তারা কেউ আসলে একা নয়। তারা অনেকগুলো মানুষকে, মানুষের প্রতিনিধি হয়ে কিন্তু রাস্তাঘাটে বেরোয়, কথা বলে। সে একার কথা বলছে না। তুই বলে বললেই সুবিধা হবে। তোদের ব্যাচটা যখন ভালো কাজ করছে, এইরকম যখন নতুন ছেলেরা আসতে শুরু করলো, ঠিক আমাদের আগের ব্যাচটায় মাত্র আমরা কয়েকজন একটা কঠিন দেওয়ালকে ভাঙবার সাহস করেছিলাম। এবারে দেওয়াল ভাঙা কঠিন ছিল না, ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে যতক্ষণ না তোমার 6 ফুটের মতো হাইট হচ্ছে তুমি অভিনেতা নয়, গায়ের রং যতক্ষণ না তোমার ফর্সা হচ্ছে তুমি তো ভালো অভিনেতা নয়ই। তাতে তুমি অভিনয় জানো বা না জানো, তুমি যদি মুখস্থ বলতে পারো এবং ফর্সা হও এবং লম্বা হও, তো তাহলে তোমার জন্য বড় বড় চরিত্র
সে তুমি কাঁধে তুলে বহন করতে চরিত্রটা নাও পারো, ভালো পারফর্ম করতে নাও পারো, তার একটা প্রচলিত রীতি চলছে, এটা নিয়ে আমি কাউকে দোষ দেব না। কিন্তু মুশকিলটা হয়ে গেল যে যারা যারা ফর্সা এবং লম্বা হয়েছিলেন অজ্ঞাত কারণে বা পারিবারিক কারণে, তাদের কোনো দোষ বা গুণ এটার মধ্যে নেই, কিন্তু তারা ওই কাজটা ভালো করে না জানলেও জোর করে এরম প্রচুর অভিনেতাকে নিয়ে কিন্তু বড় বড় চরিত্র দেওয়া হয়েছে। তারা সবাই যে ফেলিয়ার হয়েছেন এমনটা নয়, কিন্তু তাদের অনেকের চলে আসবার জন্য জোর করে তাদেরকে ওই প্রচলিত ধারণায় ফর্সা এবং লম্বা হলেই দারুণ অভিনেতা, ভালো অভিনেতা, আহা অভিনেতা, ওহো অভিনেতা, এইটা করতে গিয়েই আমার ভারতবর্ষের 80% মানুষ, যা প্রায় ওই 5 ফুট 5.5 ফুটের হাইট নিয়ে জন্মায়, যাদেরকে অজ্ঞানতার জায়গা থেকে কেউ বেঁটে বলে, নাটা বলে ব্যঙ্গ করত, তার বিরুদ্ধে কথা বলতাম। হাইট কখনো তো মানে কিছু না। আমি যদি ডাস্টিন হফম্যানের দিকে চলে যাই, চার্লস চ্যাপলিনের দিকে চলে যাই, পৃথিবীতে কখনো এটা হয় না। গায়ের রং এটা হয় না। মেয়েদের মধ্যে এই মিথটাকে ভাঙার ক্ষেত্রে যে মেয়েটি লড়াই করেছিল, এবং আজকে শুধু বাংলা সিনেমা নয়, সর্বভারতীয় স্তরেও সে তার নিজের দাপট দেখাতে পেরেছে, দেখিয়ে যাচ্ছে, তার নাম পাওলি দাম। আর যদি সকল তাদের ভাষায় নাটা বা বেটে বা 5.5 ফুটিয়া যদি কেউ হয়ে থাকে, তার মধ্যে একজন রুদ্রনীল ঘোষ। বাকি আমাদের ফর্সা লম্বা পরমব্রতরা, যিশু, তারাও তো দারুণ কাজ করছে। অর্থাৎ কিছু লোকের প্রচলিত ইচ্ছা অনুযায়ী তাদের জীবনে হিরো বা হিরোইন, অভিনেতা বা অভিনেত্রী কেমন হলে তার ভালো লাগতো, সেইটাকেই সে ইন্ডাস্ট্রির অভ্যেস বলে চালু করেছিল, এবং তাদের ব্যক্তিগত ক্ষমতা যেহেতু বেশি ছিল, ওইটাকেই বাকিরা নিয়ম ভেবে ওই গড্ডালিকা প্রবাহের মতো বয়ে গেছে, এবং তাতে আদপে ক্ষতি হয়েছে আমার ফিল্ম ইন্ডাস্ট্রির। ভাগ্যিস এদের সময় শ্রদ্ধেয় কিংবদন্তি অভিনেতা, দিকপাল অ্যাক্টর রবি ঘোষেরা আসেনি, তাদেরও তাহলে কপালে দুঃখ থাকতো। তো যাই হোক, কথা তো বলতে হবে কাউকে, নিয়ম তো ভাঙতে হবে। নিয়ম ভাঙতে গেলে তোমাকে আঘাত পেতে হবে, তোমায় 4টে সমালোচনা করবে, তোমার ক্ষতি করবে। এবার সেইটা যদি সহ্য করতে না পারি, তো তাহলে আর কিসের লড়াই? তো যাই হোক, আমি একটা ধরনের রয়েছে, সেটা আমার ব্যক্তিগতভাবে আমার হোক, কোনোদিন আমি চাইনি অন্তত তুই বা তোরা সে কথা বলবি বা জানিস। আমার নিজের মনে হয়েছিল যোগ্য যোগ্য জায়গায় থাকবে, অযোগ্যদের দাপাদাপিটা কম হোক, তাহলে আমার ফিল্ম ইন্ডাস্ট্রির স্বাস্থ্যটা মজবুত হবে। সেইভাবেই চলেছি, বলেছি। আমার সোসাইটিতেও কোনো ঘটনা ঘটলে সেই অনুযায়ী রিয়্যাক্ট করি, সেটা রাজনৈতিক অরাজনৈতিকভাবে। যাই হোক, সবটা মিলিয়ে আমি নিজের মতন রয়েছি, অকারণ কারুর ক্ষতি করি না, প্ল্যান করে রেখে দিই না যে একে টপকাতে হবে। আমি ওই কম্পিটিশনে বিশ্বাস করি না। আমার লড়াই আমার সঙ্গে, আমি আমার মতো করে বাঁচবো, অন্যের ক্ষতি না করে, পারলে 4টে লোকের একটু উপকার করি, তাতে আমার আনন্দ হয়। দ্যাটস ইট, দাঁড়ি, ফুল স্টপ। রুদ্রনীল ঘোষ ভীষণ স্বকীয়, বিশেষত আমরা তো বেসিক্যালি যখন ইন্ডাস্ট্রিতে আসছি সেই সময় তোমাদের দেখছি, তোমাদের আইডিয়ালাইজ করছি। তোমার সঙ্গে ব্যক্তিগত আলাপ আরও পরে হয়েছিল একটা রিয়েলিটি শো করতে গিয়ে। আমার একটা জীবনে খুব মেজর দুঃখ, জানো এটা, যে আমি তোমার টিমে ছিলাম না, আমি উল্টো দিকের টিমে ছিলাম। কারণ আই হ্যাভ সিন ইউ মেন্টারিং। মানে অভিনেতাদের একটা টেন্ডেন্সি হয় তো, ভালো অভিনেতার একজন করে দেখিয়ে দেন, আরেকজন যে অভিনেতা তার শক্তিগুলোকে ব্যবহার করেন এবং সেই অনুযায়ী মডিফাই করতে করতে তাকে সেই জায়গায় তুলে নিয়ে যান। তুমি সেইটা করছিলে ঘটনাচক্রে। এই মেন্টরিং ব্যাপারটা তোমার মধ্যে কবে থেকে এলো? এটা বরাবরই। আমি প্রথমত বিশ্বাস করি যে গান একা গাওয়া যায়, কবিতা একা বলা যায়, ছবি একা আঁকা যায়, নাচ একাও করা যায়, কিন্তু অভিনয়টা একা করা যায় না। আমাদের সমাজ জীবনে, আমাদের মানব জীবনে যা যা ঘটছে বা ঘটে চলেছে, সেইটাকেই তুলে ধরা হয়। এবার সেখানে কোনো একটা চরিত্র কখনোই সেটা স্ফুরণ করতে পারে না। একটা মানুষ কতটা ভালো এটা প্রমাণ করবার জন্য তার পাশে একটা খারাপ চরিত্র লেখা হয়, আবার একটা খারাপ চরিত্র কতটা খারাপ সেটাকে বোঝাতে তার পাশে একটা ভালো চরিত্র তৈরি করা হয়, বা বিভিন্ন ধরনের চরিত্র
আমরা একটা নাটকে, থিয়েটারে, যাত্রায়, সিরিয়ালে, ওয়েব সিরিজে, সিনেমায় সব জায়গায় দেখি যেটাকে আমাদের ভাষায় ফিকশন বলে। কেমন? যেখানে একটা গল্প আছে এবং সেই গল্পকে ফুটিয়ে তুলতে অভিনেতারা অভিনয় করবেন নির্দেশকের নির্দেশ মেনে, এবং তারপর সেটা হচ্ছে যে সে কত ভালো রান্না করতে পারছে তার বোধ থেকে একটা চরিত্রকে জ্যান্ত তৈরি করে তুলছেন। আজ তোমাকে নকরানির চরিত্র করতে হতে পারে, আর কাল তোমাকে রাজরানীর চরিত্র করে তুলতে পারে। তাই অভিনেতাদের চরিত্র ভালোবাসবার উপরে বায়াসনেস থাকতে নেই, একটা মধ্যবর্তী জায়গায় বিলং করতে হয়। এটা তো চরিত্রটাকে আমি কি করে জ্যান্ত করব ক্যামেরার সামনে তার কাজ, কিন্তু বাকি কাজটা শিখবো কি করে? এটা তো প্রদর্শন করলাম, রেওয়াজটা থেকে আমরা সরে যাচ্ছি। এইটাই আমার খুব ভয় লাগতো। আগে গুরু মানবার লোকগুলো ছিলেন, সৌম্যমিত্র ছিলেন নাটকে, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছিলেন। তারপর আমি যদি বলি আমার দেখা শেষ দারুণ গুরু রমাপ্রসাদ বণিক, মানে বলতে স্পর্ধা লাগে। তো আমার তার সঙ্গে কথা বলবার সৌভাগ্য হয়েছিল। তিনি আমায় ডেকে বলেছিলেন, এই তুমি খুব ইন্টারেস্টিং কাজ করছো। আমি দেখছি এদিকে বসো বসো বসো। ছোট চেহারা, 5 ফুটও প্রায় হাইট নয়, স্ফুলিঙ্গের বিচ্ছুরণ যার মধ্যে রয়েছে, জ্বলন্ত চোখ, কটা কটা, ছোট্ট মুখ, গোলগাল, টাইট চেহারা। তিনি গল্প করতে করতে একদিন আমায় বললেন, ওই সময় তিনি আমার সঙ্গে গল্প করছেন, এটাই আমার 14 পুরুষের ভাগ্যি ভালো টাইপের মনে হলো। নেহরু চিলড্রেন্স মিউজিয়াম বলে আমাদের এখানে একটা জায়গা আছে, আমি ছবি আঁকতাম যখন, ওখানে ছবি আঁকা কম্পিটিশনে নাম দিতে যেতাম। তো ওখানে বাচ্চাদের অভিনয় শেখানো হতো। রমাবাবু, রমাপ্রসাদ বণিক সেখানে শেখাতেন বাচ্চাদের। আমাকে তখন এসে বলেছিলেন, জানো এটা খুব মজা হয়েছিল। বাচ্চাদের শেখাতে শেখাতে বাবা মায়েরা নিয়ে আসেন। তা আমি জিজ্ঞাসা করেছিলাম, এই তোমরা বড় হয়ে কি হতে যাও? তো বাবা মায়ের শিখিয়ে দেওয়া স্বপ্ন অনুযায়ী যে দুটো জীবিকা থেকে শুধুমাত্র সম্মান বা দায়িত্ব নয়, অর্থ ভালো ইনকাম করা যায়, বাবা মায়েরা সেটাই হতে শিখিয়ে আসতেন বা আসেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উকিল। তো এখানে খুব কমজনই বলতেন শিক্ষক হতে চাই, কিন্তু কেউ বলতেনই না আমি অমুক বা তমুক শিল্পী হতে চাই। বলেন কেউ বলেনি, বাবা মায়ের বলে দেওয়াটাই সবাই বলছেন ভালো। একটা মাত্র বাচ্চা, বুঝলে রুদ্রনীল, আমায় চমকে দিয়ে বলেছিল আমি অভিনেতা হতে চাই। আমার খুব ইন্টারেস্ট লাগলো। আমি তাকে মাথায় হাত বুলিয়ে বললাম, কেন বাবা, ওরা তো সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, বিভিন্ন জন হতে চাইছে, তুমি কেন হতে চাইছো? তো বললে এই বাচ্চাটা অত্যন্ত সরলতা নিয়ে আমায় বলেছিল, যে উত্তর হয়তো বিরাট বাগ্মী পণ্ডিতরাও ভেবে বলতে গেলে সময় নেবে, বাচ্চাটা অবলীলায় বলেছিল আমি অভিনেতা হলে ওগুলো সবকটা হতে পারবো। এই যে উপলব্ধি, এই উপলব্ধিটা হয়তো বলা সোজা, কিন্তু আমাদের করা যে কোনো চরিত্র, যে কোনো অভিনেতাই তখনই জ্যান্ত করতে পারেন এই চরিত্রগুলো আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, যোগাযোগ হচ্ছে, কিন্তু আমরা তাকে বাইরে থেকে দেখছি, ভেতর থেকে অনুভব করছি না। বইটা বাইরে থেকে পড়ছি, মলাট দেখছি, পাতা উল্টোলে যে বইয়ের পাতা সুগন্ধ নাকে ঢুকবে, এই প্রত্যেকটা চরিত্রই যখন আমি ভেতরটা, তার আচরণগত ভেতরটাকে বুঝতে পারবো, তখনই আমি একজন আস্তে আস্তে পূর্ণ অভিনেতার দিকে এগোবো। তো আমার নিজের বারবার মনে হতো যে আমি তো ছবি আঁকার মানুষ ছিলাম, সেখান থেকে মানুষ আঁকতে আঁকতে গিয়ে বাবা পেন্টার ছিলেন, বাবা মা শিক্ষক ছিলেন, মা গান করতেন, বাবা ছবি আঁকতেন। তো আমি যে ছবি আঁকতাম, মানে আমার এখনো আর কি, যত এত বছর ধরে অভিনয় করে তার যা মানুষ পুরস্কার অ্যাওয়ার্ড দিয়েছেন লোকজন, এখনো ছোটবেলা থেকে আঁকায় পাওয়া অ্যাওয়ার্ডের সংখ্যা প্রায় একই। যাই হোক, খুব কাছের লোকজন জানে যে ছবি আঁকি। আমি ছবি আঁকতে আঁকতে গিয়ে মানুষের চোখের ওপরে আমার একটা ইন্টারেস্ট হয়, এবং বাবা আমি অসম্ভব ভালো এঁকেছি বলে বাকিরা বললো, বাবা কেটে 0 করে দিয়ে বলেছিলেন চোখ মিলছে না। বললাম কেন? হাঁটা, চলা, বসা, রিল্যাক্স করা সবকিছুর সঙ্গে চোখ পাল্টায়, আর এই চোখই বলে দেয়
সাধারণভাবেই মানুষের ভেতরটা কি, মানে আসলে সে কোন মনের মানুষ, সন্দেহবাতিক নাকি ভীতু। আমি যদি কাউকে জিজ্ঞেস করি কেমন আছেন, খুব ওভার কনফিডেন্ট অহংকারী লোক উত্তর দেবে হচ্ছে ভালো। আবার যদি এই একই কথা আমি জিজ্ঞাসা করি একজন দ্বিধায় থাকা মানুষকে কেমন আছেন, ভালো, এটা বলবে। যদি আমি কোনো ভীতু মানুষকে জিজ্ঞেস করি যে সবেতেই ভয় পায়, কেমন আছেন, ভালো, সে বলবে। আর যদি আমি সম্পূর্ণরূপে একটা হালকা মেজাজের মানুষকে জিজ্ঞেস করি কেমন আছেন, ভালো, সে এই বলবে। তো ঠিক তেমন এই বলাগুলো যেমন আলাদা আলাদা হতে হতে একটা মানুষের চরিত্র দর্শক মিলিয়ে নেন, তার পাশে যে জ্যান্ত চরিত্রগুলোকে এতদিন ধরে তারা দেখেছেন এবং যে অভিনেতা পর্দায় বা মঞ্চে অভিনয় করছেন সে ঠিক যেন ওই চরিত্রটার মতোই করলো, তখন তিনি হাততালি দিয়ে ওঠেন বা চোখে তার জল আসে আনন্দে। মুশকিলটা হচ্ছে আমরা তো গুরু হারিয়েছি আর গুরু নেই। আমাদের চরম বন্ধু আর শত্রু বলে একটা বস্তু চলে এসছে, যতটা বন্ধু ততটাই শত্রু। সে আমায় মনোনিবেশ করতে দিচ্ছে না। আমার যে ভাই বা বন্ধুরা বা তোদের যে ব্যাচটা, তারা গুরু পাচ্ছে না, এতটাই বেশি তাদের সোশ্যাল মিডিয়াতে সময় দিতে হচ্ছে সময়ের নিয়মে, তাই তারা মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারছে না, পছন্দের লোকের সঙ্গে কমিউনিকেট করছে। একজন অভিনেতার ক্ষেত্রে এটা সব থেকে বড় দুর্বলতা। আমরা ব্যক্তি জীবনে আমাদের পছন্দের মানুষের সঙ্গে সময় কাটাবো, কিন্তু মুশকিলটা হলো এটা যে কোনো জীবিকার মানুষ করতে পারে, একজন অভিনেতা পারে না। কারণ তাকে আজ তার পছন্দের চরিত্রগুলোর মধ্যে একটা করতে হতে পারে, কালকে তার অপছন্দের চরিত্র যেগুলোর সঙ্গে সময় কাটায় না, যাকে সে এড়িয়ে চলছে, এরমও চরিত্র করতে হতে পারে। তাহলে সে ফুটিয়ে তুলবে কি করে? সে হয়তো দারুণ অভিনেতা, তার দারুণ শোষণ করার ক্ষমতা আছে চোখ দিয়ে, ব্রেন দিয়ে, কিন্তু না মিশলে পাবে কি করে? তাই যতটুকু শিখেছি সেইটুকু যদি আমার পরবর্তী ক্ষেত্রে যে ইন্টারেস্টিং ছেলে বা মেয়েরা যাদের মধ্যে সেই বোধ এবং বুদ্ধির জানলা দরজাগুলো হাট করে খোলা, যদি সেই এক্সপিরিয়েন্স একটু শেয়ার করা যায় তো তাহলে চমৎকার হবে। আর একা এই অভিনয়টা তো কেউ করতে পারে না। অভিনয় মানে হচ্ছে প্রত্যুত্তর, আর কিছু না। ভালো অভিনেতা হওয়ার প্রাথমিক শর্ত হচ্ছেন আগে ভালো সহ অভিনেতা হন। খুব সোজা হবে আমাদের দর্শক বন্ধুদের বলতে গেলে, কোন একজন অভিনেতা আমাকে বলছে যে চুপ করুন হঠাৎ করে, তাহলে সেই কথা শুনে আমার এইরাম হয়ে উঠবার কথা। এবার দেখা গেল সে ওই শব্দটা বলবার সময় যে কোনো কারণে হোক না কেন, শুটিংয়ের সময় বললেন চুপ করুন, তাতে যদি এরাম হয়ে যায় তাহলে লোকে বলবে কি বাড়াবাড়ি অভিনয় করে। অর্থাৎ উল্টো দিকের মানুষটার উপরে আমায় নির্ভর করতে হয়। আর এই পুরো যা চরিত্র সমাজটা আমার কাছে বইয়ের মতো, সেটা যেন আমাদের পরিষ্কার বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়। আর আজ যত ভালো ভালো অভিনেতারা রয়েছেন যারা মানুষের কাছ থেকে স্বীকৃতি ভালোবাসা পেয়েছেন, তার মানে তারা সমাজে ঘুরে বেড়ানো চরিত্রগুলোকে মন দিয়ে পড়েছেন এবং মঞ্চে বা পর্দায় ফুটিয়ে তুলেছেন। তাই তাদের কাজ মন দিয়ে দেখানো উচিত, ঠিক যেমন প্রাইভেট টিউটারের কাছে পড়া স্কুলের পড়ে। আর একটা সব থেকে বড় বন্ধু আছে, সেটা নিজে নিজে পড়া। আমাদের বাড়িতে সবার আছে, আমরা ব্যবহার করতে ভুলে যাই, আয়না। তো আমার খালি মনে হচ্ছে যদি এগুলো আমি চর্চা করি আমার বাকি বন্ধুদের সঙ্গে, শেখার কোনো বয়স নেই। আমি মন দিয়ে আমার থেকে কম বয়সী অভিনেতা অভিনেত্রীদের, ঠিক সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের যেমন দেখি, ফলো করি, শিখি, আমি জুনিয়রদের থেকেও শিখি। আমি 10টা মানুষ দেখেছি 10 রকমের, যেখানে যেখানে মিশি। আমি তো সৌরভের পাড়ার একটা ইন্টারেস্টিং চরিত্র, যে কি দাদা এমন আছো, হ্যালো, তার শারীরিক প্রতিবন্ধকতা, আমি এটাকে যদি মজা না করে যদি আমি সেই চরিত্রটা সৌরভের থেকে শুনতে পারি, তাহলে আমারই তো ঝুলিতে 100+1 হলো, আমি লাভবান। আমাদের সবার প্রিয় অভিনেতা, আমার দারুণ বয়স্ক একজন তরুণ বন্ধু, যার অত্যন্ত বয়স্ক, পরাণ বন্দ্যোপাধ্যায়, সে আমার একদিন বলেছে শোনে যে এমন একটা বুঝলি ব্যাপার, যা বিলোলে বাড়ি আর কুড়োলে বাড়ি, বুঝলি। আমি ঘাবড়ে গেলাম, এই কেমন বিদ্যা যেটা বিলোলে বাড়ে আর কুড়োলে বাড়ে। পরে বুঝতে পেরেছিলাম যত চর্চা হয়,
যা তোমার কাছে আছে অন্যকে দাও, তোমার সহযোদ্ধাকে দাও, আর তার কাছে যেটা আছে সেটা কুড়িয়ে নাও। এটা শেষ নেই। যেমন একজন গায়ক সারে গা মা পা ধা নি সা সে করলো, আবার সে সা নি ধা বা মা গা রে সা করলো। তার যত খেলা ওই 7টার মধ্যে দিয়েই একগাদা সুর, আলাদা আলাদা গান তৈরি হচ্ছে পৃথিবীতে। কিন্তু কেউ রিসার্চ করে সারে গা মা পা ধা নি সা পি বলে কিছু বার করতে পারেনি, কু বলে বেরোয়নি। তাদের একটা অন্য সমস্যা আছে, কিন্তু অন্য সংগ্রাম আছে, কিন্তু ওইটুকুর মধ্যে তাকে ঘুরতে হচ্ছে। কিন্তু একজন অভিনেতার তার হারমোনিয়াম রোজ বেড়ে যায়। যত জীবিকার, যত মানসিকতার মানুষ, ততই তার রিডগুলো বেড়ে 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 যাচ্ছে। তাই একজন অভিনেতা কমপ্লিট অভিনেতার স্বপ্ন দেখেন হবার, কিন্তু কিছুতেই সে কমপ্লিট হতে পারে না, কারণ আরো দুটো নতুন মানুষ, আরো দুটো নতুন স্বভাব আমি পেয়ে যাচ্ছি। কালকে যদি এই নেচারের ক্যারেক্টারটা পোর্ট্রে করি, ডিরেক্টরের সঙ্গে কথা বললে দারুণ হবে। উপরে কিন্তু গরম মশলাটা তোমার দেওয়ার, রাইট, বাকি সবজি টবজি সবাই জোগাড় করে দেবেন। ওইখানেই রাঁধুনির কেরামতি। নিখুঁত অভিনেতা, জনপ্রিয় অভিনেতা অনেক সময় হয়ে ওঠেন না, আবার অনেক জনপ্রিয় জিনিস নিখুঁত হয় না। এই তফাৎটা থাকবে, কিন্তু যেটা সত্যি সেটা তো সবার সঙ্গে শেয়ার করতে হবে। তাই আমি এখনো যদি কখনো নতুন কোনো ছেলেমেয়ের কাজ দেখতে পাই, আমি এখনো ফোন নাম্বার জোগাড় করে বা জিজ্ঞেস করি কে রে, সেটা স্টেজের বা মঞ্চের, আমাদের থিয়েটারের কোনো অ্যাক্টার হোক যার সম্বন্ধে খোঁজ পাই, বা অভিনেত্রী হন, বা টেলিভিশন, সিনেমা, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। সো এটাকে রেসপেক্ট করা উচিত, আর একসঙ্গে যুদ্ধটা করা উচিত, লড়াইটা করা উচিত। একে অপরকে যে যেটা ভুল করছে, প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা দেখতে, তার আলাদা আলাদা চেহারা। কেউ কারোর কাজ খেয়ে নিতে পারে না, কেউ কারোর প্রতিযোগী হতে পারে না। তোমার প্রতিযোগী হতে হবে। আর ডেফিনেটলি তোমার উল্টো দিকে তোমায় যে যোগ্যতা দিয়ে লড়াই করে হারিয়ে দিচ্ছে, তার সঙ্গে হ্যান্ডশেক করে বলতে হবে হারিয়ে দিলি আজকে, কাল দেখে নেবো, আমি শিখে আসছি। সো দ্যাট শুড বি দ্য গেম। এবং এই কারণেই আমাদের সময়ের যারা রয়েছে, সেটা কাঞ্চন মল্লিক হোক, ঋত্বিক চক্রবর্তী হোক, আমি হই, বাকি যারাই রয়েছেন আমাদের পরের ব্যাচ, বিশ্বনাথ, তো তোদের যে ব্যাচটা, সেইখানে কিন্তু এটা না কাজ ছিল না, বা আমার সঙ্গে সেলফি তুলবে বলে একটু পাবলিকের কাছে গিয়ে একটু মুখ দেখানো ছিল না। কাজটাকে প্রচন্ড ভালোবাসা ছিল, এবং তার প্রতিদানে ওই ভালোবাসাগুলো মানুষের কাছে আসা, অটোগ্রাফ নেওয়া। মোবাইল এবং ক্যামেরা দুটো তো এক হয়ে গেল। মোবাইলে ক্যামেরা লাগানো হয়, এখন ওটা যেন ব্যবহারই করা হয় সোশ্যাল মিডিয়া করবার জন্য, ছবি তোলার জন্য। ও এখান থেকে ফোনও করা যায়, বুঝি, দারুণ তো জিনিসটা। তাহলে একটা দিন বলে লোকে কেনে, এই পরিবেশটা ছিল না। তো যাই হোক, নতুন পুরনো পুরোটা মিলতে হবে। সেলিব্রেশন অফ কোয়ালিটি, সেটা দাপটের সঙ্গে বলতে হবে, আর যোগ্যতার অধিকার চাইতেই হবে। ফ্যান্টাস্টিক। মানে আমার এখনো মনে আছে, বেসিক্যালি খুব এখনো প্রায় 10 বছর হয়ে গেছে, সৌরভ দাস আর অম্বরীশ ভট্টাচার্য, এদের তুমি একটা পারফরমেন্স ডিজাইন করেছিলে। সৌরভকে তুমি একটা টার্জান সাজিয়েছিলে, এবং ওর ঢোকার একটা কল তুমি ঠিক করেছিলে, প্রচণ্ড বাঙালি ও মা গো এরকম একটা কল তৈরি করেছিলে। দ্যাট ওয়াজ হিলারিয়াস। এবং অম্বরীশকে একটা সময় জাস্ট একটা ডাইপার পরিয়ে নাবিয়ে দেওয়া, যেটা ভিজুয়ালি দেখলেই লোকে লুটিয়ে পড়ছে। ফলে আমরা যারা কম্পিটিশনে কম্পিট করতে এসছি, আমরা ওখানেই ছগল খেয়ে নামছি। এই বিষয়গুলো নিয়ে আমার প্রবল হিংসে ছিল, আমি খুব সত্যি কথা বলছি, আমার খুব হিংসে ছিল যে এই লোকটার সঙ্গে এই সময়টা পেলাম না। এবার অনেকে পেয়েছে। আবার তোমরা সৌভাগ্যবশত এই যে পরানদার কথা বললে, পরান জেঠুর কথা বললে, পরান জেঠুর আমার মতে ওই যে ধ্যাত্তেরিকায় ওই যে তোতলা নারদটা করেছিল, ওটা বোধহয় আর কারোর পক্ষে করা সম্ভব নয়। হ্যাঁ, তেমনই আরও একজনের কথা তুমি ভীষণভাবে বলো,
আমিও ভীষণভাবে মানি, কারণ আমি ব্যক্তিগতভাবে দেখেছি সেই লোকটা আগলে অভিনয় করে এবং করায়, যে গুণটা তোমার মধ্যেও রয়েছে। খরাজ মুখার্জি অ্যাবসলিউটলি। খরাজদা এত স্পেশাল কেন? প্রথম কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমরা বড় হয়ে উঠেছি বয়সে বা বিভিন্ন দিক দিয়ে, খরাজ মুখার্জির নাম ডিলিট করে দিলে আমরা অনেকে নেই। সেইভাবে তো গুরু পাইনি, কিন্তু খরাজ মুখার্জি কখনো গুরু হতেও চায় না, কিন্তু সে পাশে থেকে এমন এমন কাণ্ড কারখানা করবে প্রত্যেক মুহূর্তে, তোমাকে বাধ্য করবে ওর থেকে শিখতে। একটা চাকরি বাকরি করা লোক ছিল, সেখান থেকে ছেড়ে চলে আসা, সেন্ট জেভিয়ার্সের মানুষ। লোকে সেন্ট জেভিয়ার্স ভাবলেই ভাবে হ্যাট কোট পরে হাউ আর ইউ মাই সন ফারাসেস এরাম বলবে, তা তো নয়। খরাজ মুখার্জির ভুঁড়ির গৌরবে যেন সেন্ট জেভিয়ার্সের যে আড়ম্বর, সেটা যেন কোথায় ঢাকা পড়ে যায়, একদমই নয়। এটা আমাদের প্রথাগত ধারণা। ভালো রেজাল্ট করতে গেলে হরলিক্সের বোতলের মতো চশমা পরা একটা এরকম লোক হতে হবে, সকালবেলা মা দুধ দিয়েছিল, বই পড়েছে, মুখস্থ। কোথাও যেন আমাদের একটা বিশ্বাস রয়েছে যে প্রচুর পড়াশোনা করলে এরম ভারী একটা চশমা হবে, এলোমেলো চুল হবে, দেখলে মনে হবে যে ঝড় উঠেছে, বাউল বাতাস, চিরুনি তাই নাই, এরম একটু জামা প্যান্ট টুলের মধ্যে কোথাও একটা এদিকের বোতাম ওদিক হয়ে যাবে, ওদিকের বোতাম বালা ভোলা, এরম হতে হবে না। সেই সময়টা পেরিয়ে গেছে। এখন প্রত্যেকটা মানুষ আধুনিক, স্মার্ট সে হচ্ছে। তো যাই হোক, কিন্তু প্রাথমিকভাবে কোথাও না কোথাও একটা ওইরাম ধারণাটা হলে বেটার হয়, একটা চলে আসতো। ঠিক যে আলোচনা থেকে এলাম, খরাজ মুখার্জি তাই এলোমেলো করে দেমা, মানে প্রতিভা গুছাই, ট্যালেন্ট বা প্রতিভা নিয়েই খরাজ মুখার্জি চিরকাল চলেছে। আনন্দের সঙ্গে এটা বলা ভালো, খরাজ মুখার্জির প্রতিভা এবং ওর স্ত্রীর নাম সেটাও প্রতিভা, এবং সেও আর এক প্রতিভা, সেও আমাদেরই বন্ধু। খরাজ মুখার্জি না থাকলে স্ট্রাগল লাইন সময় খেতে পারতাম না আমরা। আমি যিশুর মায়ের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, মুক্তাদি, পরমব্রতর মা সুনেত্রাদি, ঠিক আছে, এরম ইন্দ্রদীপ দাশগুপ্তের মা, ঠিক আছে, আজকে গৃহপ্রবেশ বিরাট প্রশংসিত, সে সঙ্গীতে বিরাট বড় একটা জায়গায় নাম করেছে। এদেরকে যত না প্রশংসা করা হয়, আমি ওর মায়েদের প্রশংসা করতে চাই। কারণ যখন আমি হাওড়া ছেড়ে কলকাতায় স্ট্রাগলটা করছি, যখন খেতে পেতাম না, ঠিক সেই সময় থেকে এই বন্ধুর মায়েদের সঙ্গেই আমার বন্ধুত্ব করলে তাদের রান্নাঘরে গিয়ে আমি গল্প করতাম। তারা জানতো যে আমি খাইনি, খেতে পাইনি। সে জানতো যে তার ছেলে বাড়ি নেই। যিশু বাড়ি ফিরে দেখেছে তার বিছানায় আমি ঘুমোচ্ছি, পাঁচ বালিশ নিচে পড়ে মেঝেতে ঘুমিয়েছে। দুবার তিনবার বলে উঠবি একটু শুভ, তাই ওর ঘরে ওর মেঝে শুয়ে রয়েছে, ঠিক আছে। পরমের বাড়িতে পরম ঢুকে দেখছে যে সিনেমা টিনেমা সমাজ নিয়ে বিরাট আলোচনা হচ্ছে, সুনেত্রা দিয়ে আর আমি আলোচনা করছি, পরম যেন ডিস্টার্ব করিস না, বাইরে যা টাইপের। তো এইভাবে চলেছি। এবার আমাদের প্রত্যেকটা ছেলে পুলে তাদের ধাইমা ছিল খরাজ মুখার্জি, ধাই বাবা বা ধাইমা। ডাবিং, অ্যানিমেশন ফিল্মে মিকি ডোনাল্ডের ডাবিং ফিল্ম সার্ভিসেস বলে টলিগঞ্জ মেট্রোর কাছে ওখানে হতো। 150 টাকা রোজ পেতাম, রাত্রিবেলা 10টা থেকে আর ভোরবেলা 4টে অবধি ডাবিং করতে হতো। মিকি ডোনাল্ডের গলা, হাঁসের গলা, এবং সেটা অদ্ভুত একটা জ্ঞান এবং লেসন ছিল ভয়েস মডুলেশন করবার ব্যাপারে। অ্যান্ড খরাজ মুখার্জি ম্যাজিশিয়ান। খরাজ মুখার্জি আমার কাছে একজন ওয়ার্ল্ড ক্লাস অ্যাক্টর, নট অনলি বাঙালি অ্যাক্টর। তাকে যারা যারা ব্যবহার করতে পেরেছেন তারা সৌভাগ্যবান, যারা পারেননি, যে পরিচালক প্রযোজকেরা, তাদের সৌভাগ্যবান হবার এখনো অফার খরাজ মুখার্জি বোধহয় মুখ বন্ধ করে দিয়ে রেখেছে। এটা স্পর্ধার সঙ্গে আমি বললাম। সো এই লোকটা না থাকলে আমরা অনেক কিছু জানতে পারতাম না। এবং আমি লাকি, 14 সেন সৎ জীবন বোধ জ্ঞান, এই যে চন্দনদার দাদা করে এই যে বলা, চন্দন সেনের প্রত্যেকটা জ্ঞান আমাদের কাজে লেগেছে। শান্তিলাল মুখার্জি কি হচ্ছে, যাও তুই কি করলি, তার কাজে লেগেছে। সিম্পলিসিটি, স্টার হয়ে গিয়ে নন্দনে যখন আড্ডা মারতাম, এই লোকগুলোকে দেখতাম, কাজে লাগাতো। রজতাভ দত্ত
না শোন, আমি যে বলছি সে যেটা বলতো, কৌশিক সেনের তার অভিনয়, তার অর্ক বলে চরিত্রটা যখন টেলিভিশনে করছে, প্রথম রোগা একটা ছেলে, সে যখন না দেখ তোকে আমি যেটা বলছি সেটাও আমার কাছে গ্রহণযোগ্য এবং লেসন ছিল যতটা। শোন রুদ্র, কি করতে হবে দেখ, একটা বড় ঝামেলা হয়ে গেছে বলে তুই মানতেও পার বলে রাজেশ শর্মার যে অত্যাচার, সে এখন মুম্বাই কাঁপাচ্ছে। এই লোকগুলো কোথাও একটা ভাই এবং বন্ধু হতে দিয়েছে, আমাদের খিদেটাকে দেখে কোথাও একটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, তাদের অগাধ যে যোগ্যতা তার বাইরে গিয়ে। তো এটাই হয়তো সমৃদ্ধ করেছে আমাদের ব্যাচটাকে। তবে এখনো যেটা মজার লাগে যে আজকের যে ঋত্বিক চক্রবর্তী, তার আগমন ঘটেছিল মাথায় প্রচুর চুল নিয়ে টিএলবি প্রসাদের সিনেমায়, ও এবং যশ একসঙ্গে ট্রেনের মাথায় নিচে ছিল এরম করে। এটা ওয়ান্ডারফুল একটা ট্রান্সফরমেশন অ্যাবাউট আ সিরিয়াস অ্যাক্টর। তো এই যে ব্যাচটা যেটা রয়েছে আমাদের থেকে, শাশ্বতদাতে একটু এগিয়ে থাকা বয়সে, অভিজ্ঞতায়, তো আমি শাশ্বতদাকে রেসপেক্টের সঙ্গে সরিয়ে রেখে দিচ্ছি। আর একজন গর্বিত অভিনেতা, আমার নিজের মনে হয় যে সেটা বিশ্বজিৎ চ্যাটার্জি হোক, প্রসেনজিৎ চ্যাটার্জির বাবা, মৌসুমী চ্যাটার্জি হোক, রাখি গুলজার মজুমদার হন, ঠিক আছে, যারাই হন না কেন, তারপর যেভাবে উৎপল দত্ত, রাজেশ শর্মারা, তারা যেভাবে সমৃদ্ধ করেছে, এখন দিব্যেন্দু কাজ করছে, বেহালার দিব্যেন্দু, সেটা অত্যন্ত একটা গর্বের সাবজেক্ট। যারা লেগাসিটাকে নিয়ে যাচ্ছে, স্বস্তিকাও কাজ করছে। তো যাই হোক, এই সিনিয়র লোকজনদের যে ভালোবাসাটা, খরাজদাদের ব্যাচের যে ভালোবাসাটা, সেইটা নিয়েই কিন্তু আজকে দাঁড়িয়ে আছে, যেটা পরিষ্কার সত্যের পক্ষে বা জ্ঞানের পক্ষে দাপটের সঙ্গে আমায় দাঁড়াতে সাহস দেয়। এটা অহংকার নয়। চোর জোচ্চোর বুক ফুলিয়ে ঘুরতে পারে আমার সমাজে, ঠিক আছে, আর যে জানে, যে শিখেছে, সে একটু বুক টান করে দাঁড়ালে অসুবিধে কোথায়? মানতে হবে, অহংকার নয়। আমি ছাত্র, আমি রোজ যেটা শিখছি, আমার শিক্ষায় কোনো ভেজাল নেই। আমি রিপ্রেজেন্ট করছি আরো 100টা ছেলে মেয়েকে যারা মফস্বল থেকে স্ট্রাগল করতে এসেছে। সবটা মিলিয়ে চলছি, দারুণ দারুণ কাজ করার চেষ্টা করছে তোদের ব্যাচ, তার আগে পরের যে যারা এই কাজ করছেন, দ্যাট ইজ ওয়ান্ডারফুল। আমার শুধু নিজের মনে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি কিছু নিয়ম নীতি আছে শুটিং সংক্রান্ত, যে নিয়ে প্রায় কাজ বন্ধ হয়, একে তাকে ব্লক করা হয়, আমি অমি তুমি অনেকেই আছেন। এইগুলো বন্ধ হয়ে গেলেই আমার ইন্ডাস্ট্রিটা ডেভেলপ জায়গায় যাবে। আর অভিনেতাদের, অভিনেত্রী বন্ধুদের আমি বলবো যে মানুষ দেখো, তোমার পছন্দের অপছন্দের মানুষকে দারুণ করে দেখো, আর সবাইকে ভালোবাসো, আড্ডা মারো তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে অপছন্দ পছন্দের, কিন্তু ভালোবাসো সবাইকে, কারণ কালকে একমাত্র সেই মানুষটাই তোমায় বিখ্যাত বানাতে পারে তার চরিত্রটা মন দিয়ে করলে। ফেমাস হতে চাওয়া তো অপরাধ নয়, আমাকে 5টা মানুষ চিনুক। রামকৃষ্ণদেব বলেছিলেন যে কোনো জীবী তার অবহেলা বা অবজ্ঞা সহ্য করতে পারে না। তা সেই ক্ষেত্রে যদি কোনো মানুষকে 10টা মানুষ চেনেন, সে তো আনন্দের কথা। হ্যাঁ, এবারকে দিনের বেলা নাইটি পরে বিখ্যাত হচ্ছে, আমাকে সেইরাম হতে হবে, এটা না করলে হয়। আরো অনেক কিছু পড়বার অপশন আছে, এবং ক্রিঞ্জের বাইরে গিয়েও সত্যি ভালো জিনিস হয়তো যে যার মতো করে হচ্ছে। আমি আমার কাজ দিয়ে হব, আমার মেধা দিয়ে হব, সেইটার উপরে আমার একটা বাড়তি উইকনেস রয়েছে, ছিল, আছে, থাকবে। আর সেটার জন্য গলা ফাটিয়ে কথা বলা, তর্ক করা দাপটের সঙ্গে, সেটা ছিল, আছে, থাকবে। এটাকে দেখে যদি কোনো দুর্বল চিত্তের মানুষ বা দুনয়কে পা দিয়ে চলা মানুষ বা কোনো ধান্দাবাজ মানুষের খারাপ লাগে, আই এম সরি। তোমার ঠিক পিছনে দেখো 3টে ছবির পোস্টার আছে। প্রথমেই বলি, এই 3টে যে আমার তোমার সবচেয়ে প্রিয় 3টে পারফরমেন্স তা কিন্তু নয়। কিন্তু প্রথম ছবিটা, এটাতে আমি পাঠও করেছিলাম, অনিন্দ্য ব্যানার্জির প্রথম ছবি। এটাতে তুমি একজন প্রান্তিক মানুষ, একদম নিচের যে ছবিটা, সেটাতে তুমি যথেষ্ট সফিস্টিকেটেড, বেশ কাটথ্রোট গ্লসি একটি চরিত্র, মাঝে একটা ননসেন্স কমেডি, মানে টিপিক্যাল রুদ্রনীল ঘোষের কিছু অস্ত্র আছে, না সেটার বাইরেও রুদ্রনীল ঘোষের কিছু অস্ত্র, খুব টিপিক্যাল অস্ত্র, যেটা মানে প্রথম দিকে ওই মাঠটা গিলে নেওয়ার জন্য রুদ্রনীল ঘোষ ব্যবহার করে, যেটা আমরা এতদিন দেখে দেখে বুঝেছি।
এই তিনটে সম্পূর্ণ আলাদা আলাদা চরিত্র। ইদানিং বেশ কিছুদিন খুব কম কম দেখা যাচ্ছিল, এবার তারপর হঠাৎ ওই বলে না দেনেওয়ালা জব ভি দেতা দেতা ছাপ্পড় ফাড়কে, মোটামুটি সেই রকম একটা সময় আসছে। এত অপেক্ষার পর, দর্শকের অপেক্ষা, রুদ্রনীল ঘোষের ব্যক্তিগত অপেক্ষার পর সুদিন কি ফিরে এলো? আমার যেটা মনে হয় যে আমি যখন হিন্দিতে ময়দান করলাম, বনি কাপুরের প্রযোজনা, অমিত শর্মার বাদাই হোর পর এত বড় ছবি, সেখানে অজয় দেবগানের মতো এত বড় একজন অ্যাক্টর, তার সঙ্গে গজরাজ রায়ের মতো এত ভার্সেটাইল অ্যাক্টর, তাদের সঙ্গে পাল্লা দিয়ে কোনো বাঙালি অভিনেতাকে তারা অত বড় চরিত্রে কাস্ট করলেন, সেকেন্ড অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্টের বিরুদ্ধে চরিত্র। সেক্ষেত্রে আমি কৃতজ্ঞ আমার টলিউডের ওপরে, এই টালিগঞ্জ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ওপরে, আমার পরিচালক, প্রযোজক, সহ অভিনেতা, অভিনেত্রী এবং টেকনিশিয়ানদের ওপরে, যাদের সঙ্গে কাজ করবার সুযোগের জন্যই মুম্বাইয়ের আমাকে নির্বাচন করবার জন্য চোখ পড়ল। যদি দর্শক আমাকে এই আশীর্বাদটা না দিয়ে স্ক্রিনে বাঁচিয়ে না রাখতেন, সেই চোখটা পড়তো না। তো ফলত যেদিন যশরাজ স্টুডিও, ঐতিহাসিক গর্বিত যশরাজ স্টুডিওতে যখন আমি পা দিচ্ছি গেটের ভেতরে, সেদিন প্রথম একটা জিনিসই মাথায় ছিল, তখন অজয় দেবগন আর আমার পরপর সিন প্রথম দিনেই, এবং এই দুটো সিন যা প্রচুর দর্শকের এখনো চোখে লেগে রয়েছে বলে তারা জানান, যেখানে অজয় দেবগনকে একের পর এক আমি অসম্মানিত করে যাচ্ছি, সেই টেনশনের মুহূর্তেও প্রথম যেটাই মনে হয়েছিল যে বাঙালি বা বাংলা থেকে আসা অভিনেতাদের লেগাসি বাংলার গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইভেন আজকের দিনে যে যিশু পরমব্রত, অনিন্দিতা, পাওলি, স্বস্তিকাদের হাতে ধরে আবিরও করেছে, সেইটাকে যেন ম্লান না করি। শাশ্বত চ্যাটার্জি আমাকে না বলে কি করলি তুই, তো এটা যাতে না বলে, অন্তত এইটুকু ঈশ্বর আমায় ক্ষমতা দিন। তো যাই হোক না কেন, একটাও আমার গর্ব বা আমার সাফল্য নয়। আমার কাজ আমি করেছি, আমার চরিত্রকে জ্যান্ত করবার কথা, শুভঙ্কর বলে ওই নেগেটিভ চরিত্রটি, এটা আমার তৃপ্তি যে আমি অপদার্থ হিসেবে প্রমাণিত হইনি। আমি আমার ইন্ডাস্ট্রিকে দুর্নাম করাইনি। কারণ আমি যদি একবার খারাপ কাজ করতাম, এরপর বম্বের লোকজন তারা যখন বাংলা থেকে কাউকে কাস্ট করতে আসতো, কোথাও যেন মনে হতো ইতনা বড়া ক্যারেক্টার উসকো মিলা লেকিন সামাল নেই পাই ইয়ার, তো কাহে বাংলা সে লে, दूसरा कोई स्टेट से एक्टर ले लो ना। তাহলে আমার অপরাধ বা আমার ভুলটা বাকি নতুন যে ছেলে মেয়েগুলো বা বাকি অন্যান্য যে সম্মানিত অভিনেতারা রয়েছেন তাদের ঘাড়ে পড়বে। তো যাই হোক, ঈশ্বর সেই শক্তি দিয়েছেন, ওভারকাম করেছি। আর তার পরেই আমি বলবো যে আমি কৃতজ্ঞতা জানাবো সৃজিত মুখার্জি, রোহন সিপ্পি, এই দুজন পরিচালককে। কে মেননের সঙ্গে যখন শেখর হোমস করলাম, সেখান থেকে কে মেননের সঙ্গে আমার পরিচয় ছিলই, কিন্তু এত ভালো লেভেলে বন্ধুত্ব তৈরি হয়নি। এই সিরিজটি রিলিজ করবার আগে সবার আগে টেক্সট কে মেননের এলো আমার কাছে, রুদ্র তুনে ফাড় দিয়া। তো কে বলছে কে মেনন, তো এই কিছুই নয়, এই যাবতীয় যা শিক্ষা তা আমাকে পাড়ার নাটক দিয়েছে, তা আমাকে 12-14 বছরের থিয়েটার করবার অভিজ্ঞতা দিয়েছে, এবং এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান, ডিরেক্টর, প্রডিউসার, আমার সহ অভিনেতা অভিনেত্রী বন্ধুরা দিয়েছে, সিনিয়র বা জুনিয়র এবং দর্শক। এবং এটাকে মাথায় রেখেই যে কোনো কারণে, কোন কারণ আমি আর বলছি না, আমার ইন্ডাস্ট্রির কিছু অসুবিধা আছে, কিছু ভুল আছে, যেগুলো কেটে যাওয়া ভালো। মতামতে তোমার সঙ্গে আমার না মিলতেই পারে, তুমি চাইনিজ খেতে ভালোবাসো, আমি হয়তো ডাল ভাত খেতে ভালোবাসি, তাই বলে কাজের জায়গায় অবরোধ তৈরি করা হবে কেন? তাতে ইন্ডাস্ট্রির ক্ষতি। আগে 100টার ওপরে সিনেমা বছরে নির্মাণ হতো, এখন 30-40টা এসে ঠেকেছে, যাতে আমাদের টেকনিশিয়ান এবং আর্টিস্টদের কাজও কমেছে, রাজ্যের রেভিনিউ আর্নও কম হয়ে গেছে, সর্বৈব আমাদের ক্ষতি। এখান থেকে বেরিয়ে আসুক ইন্ডাস্ট্রি চাই। তো ফলত সেই নিয়ম মেনে আমার অভিনয় করবার স্কোপও কমেছিল। আমায় যারা ভালোবাসতেন বা বিশ্বাস করতেন অভিনেতা হিসেবে, তাদেরও ব্যক্তিগত জীবনের কিছু
অসুবিধা না হয়ে যায়, পাছে কাউকে কাউকে কৈফিয়ত না দিতে হয়, সেই জন্য কাস্টিং করার জায়গায় অসুবিধা হয়েছে। শুধু আমি একা নয়, আরও বেশ প্রচুর মানুষ রয়েছে। এটার সঙ্গে যোগ্যতা অযোগ্যতার কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, আবার পৃথিবী তার নিজস্ব নিয়মেই চলে। সেই সময় 4 বছরে মাত্র 4টে বাংলা সিনেমা করবার সুযোগ পেয়েছি আমি। 4 12 48 মাসে আমি কাজ করেছি মাত্র 4 মাস। তো আলটিমেটলি ঈশ্বর রয়েছেন, অপরুলা রয়েছেন, মানুষের আশীর্বাদ রয়েছে। কাউকে দোষারোপ করে ছোট করব না। যারা এগুলো করছেন তারা নিজেরাই নিজেদের ছোট করছেন ঈশ্বরের কাছে, মানুষের কাছে, সময়ের কাছে। তো যাই হোক, ইন্দ্রদীপ দাশগুপ্তের গৃহপ্রবেশ রিলিজ করেছে শুভশ্রীর ওয়ান্ডারফুল পারফরম্যান্স, এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি অ্যাকনোলেজ এই বিষয়টা তো করতেই হয়, ব্রিলিয়েন্ট অ্যাক্টর ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি, মঞ্চ এবং পর্দার তুখোর অভিনেত্রী, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত, তার সঙ্গে সঙ্গে আমাদের নতুন মুখ যে নিজের উপস্থিতি বারবার জানান দিচ্ছে, জিতু কামাল, স্নেহা, অপূর্ব পারফরমেন্স। এবং সেখানে কোথাও একটা আউট অফ বক্স, ওই প্রান্তিক চরিত্র বলতে গেলে বিলু, যাকে সব পাড়ায় সব বাড়িতে দেখতে পাওয়া যায়, একটা অপদার্থ ছেলের মধ্যে কোথায় একটা পদার্থ লুকিয়ে থাকে, তার সন্ধান ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনা এবং সাম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্য দিয়ে আমার জ্যান্ত করবার সুযোগ পেয়েছি। এবং পাশে ওয়ান্ডারফুল একটা অ্যাক্টর কুল। মানুষ দেখেছেন যতটুকু আমার উপস্থিতি স্ক্রিনে, আমি তাদের ঠকাইনি। আমি বিলু হবার চেষ্টা করেছি এবং সেই বিলুকে মানুষ দেখতে পেয়েছে। এরপর বহু প্রতীক্ষিত প্রায় 9 বছর আগে কুলু মানালি, প্রবল বরফে শুটিং হওয়া ধূমকেতু, মেন স্ট্রিমের দুজন অত্যন্ত সফল অভিনেতা অভিনেত্রী দেব এবং শুভশ্রী যে পরিশ্রম করেছেন এই সিনেমায়, সেটা কজন করতে পারতেন ওই মেন স্ট্রিমের যে সোনার মুকুটের ভার সেটাকে মাথায় নিয়ে যা দর্শক দিয়েছেন। কৌশিক গাঙ্গুলির মতো একটা অন্য ধারার যে সিনেমা, সেইখানে নিজেদের পাল্টে ফেরে কি তুমুল পরিশ্রম করেছেন তারা, তাদের দুজনকে আমি স্যালিউট জানাই। আর আমি চিরকালই বন্ধু, সুখে দুঃখে সমস্যায় আমি আছি। 9 বছর আগে তৈরি হওয়া ধূমকেতু আরও 9 বছর পরে যদি রিলিজ করতো, বিভিন্ন কারণে তো সমস্যা থাকে, সেটাকে ওভারকাম করেছে। এই জন্য রানা সরকার, ড্যাগ ক্রিয়েটিভ মিডিয়া আর দেব ভেঞ্চার্স, এই দুজনকে ধন্যবাদ। আর তারপর সবার খুব পছন্দের আবার হাওয়া বদল, এবারের পটভূমি লন্ডন। এবারের ক্ষেত্রে বলতে পারি এই ছবির পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় আগের থেকে আরো অনেক শানিত এবং পরিণত। আমার এই ছবি থেকে পাওয়া একজন ওয়ান্ডারফুল ডিরেক্টরকে। পরমব্রতর অভিনয় নিয়ে নতুন করে বলবার নেই। পরমব্রত, রাইমা আছেন, আর অনুষা বিশ্বনাথন রয়েছেন, অপূর্ব গানও রয়েছে। সেগুলো রিলিজ করতে চলেছে পরপর। ঈশ্বর কেন এই খেলা খেলেন তা তিনিই জানেন, কাদের জন্য খেলেন তা তিনিই জানেন। ঈশ্বর এই সময়টা এনে দিয়েছেন, এগুলো তো আমার হাতে ছিল না। আমার দর্শক, বাংলার দর্শক যারা আমাকে বড় করেছেন, বাঁচিয়ে রেখেছেন, তাদের পছন্দের কাজগুলো আস্তে আস্তে রিলিজ করছে যেখানে আমি আছি। এটা তো অভিনেতা হিসেবে আমার পরম পাওয়া, এবং ওয়ান্ডারফুল টিম, প্রত্যেকটা দারুণ মানুষ প্রত্যেকে। বাকি দেখা যাক কি হয়। দিব্যিত চলছিল জীবন, খ্যাতির তুঙ্গে, লোকজন মানে টানে, রাস্তায় বেরোলেই লোকজন ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ কিসে কামড়ালো? রাজনীতিতে যেতে গেলে কেন? এইটা খুব ইন্টারেস্টিং কথা।
প্রথমটা হচ্ছে যে আমার বাকি বন্ধু বান্ধবরা তারা প্রফেশনাল সাফল্যটাকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করেছেন, বা তাদের প্রফেশনাল সাফল্যকে কেউ বা কারা রাজনীতিতে ব্যবহার করবার জন্য তাদের ডেকেছেন। আমার ক্ষেত্রে ঠিক উল্টো। শুধু আমি নয়, আমার দুই বামপন্থী বন্ধু আছে, দেবদূত ঘোষ, বাদশা মৈত্র, তাদের ক্ষেত্রেও এমনটাই। আমরা আগে মাঠে নেমে ছাত্র রাজনীতি করতাম, পুলিশের মার খেতাম, আন্দোলন করতাম, পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে জেল যেতাম। তারপর তার সঙ্গে থিয়েটারও করতাম। তারপর ক্যামেরার সামনে পর্দার অভিনেতা হলাম। এমনটা নয় যে ক্যামেরা যদি আমার সামনে না আসতো তাহলে আমি অভিনেতা হতাম না, আমি অভিনয় করতামই। ছাত্র রাজনীতি বহু ছোটবেলা থেকে করে আসছি, তো ফলত আমি ছিলামই তো এটার মধ্যে। আমি সমাজকে এইভাবে তো দেখি, সামাজিকভাবে দেখি, শৈল্পিকভাবে দেখি। প্রত্যেকটা দেখার ধরন আলাদা। কেউ কেউ গুলিয়ে ফেলেন, আমি ফেলি না। তো ফলত আমার নিজের মনে হয়েছে যে আমি যদি আমার রাজ্যটাকে, যে রাজ্যটা, যে মাটিটা আমাকে নাম সম্মান দিয়েছে, যে মানুষগুলো দিয়েছে, তারা নাগরিক হিসেবে যে যে পরিষেবাগুলো পেলে স্বচ্ছ নাগরিকের অভিব্যক্তি ঘটাতে পারবেন, তাদের পাওনা গণ্ডাগুলো কেউ ভালো ভালো কথা বলে হয় অবহেলা করছেন, বা চুরি করছেন, বা সেগুলোর অব্যবহার করছেন। এটা কেন হবে? আর যদি পশ্চিমবঙ্গ আর্থসামাজিক রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গের মানুষের রোজগার কমে যায়, সৌরভ বলতো, দর্শক টিকিট কাটতে পারবে সিনেমা হলের? কেবল লাইনের ভাড়া দিতে পারবে? পারবে না তো। থিয়েটারের টিকিট কাটতে পারবে? যাত্রা দেখার টিকিট কাটতে পারবে? যদি লোকের হাতে রোজগারই না থাকে, পাড়ায় পাড়ায় ফাংশন করে শিল্পীদের নিয়ে গিয়ে স্টেজ প্রোগ্রাম করতে পারবে? তো তাহলে সমাজে যেটা হলে ওই মানুষগুলোর হাতেও যদি দুটো পয়সা আসে, তাহলে সে খেয়ে পড়ে বাচ্চাকে পড়াশোনা শিখিয়ে আর একটুখানি মনোরঞ্জন বা ভালো থাকবার জন্য শিল্পের গ্রাহক হবেন, তবেই তো শিল্প বেঁচে থাকবে। নাহলে তো শিল্পের প্রচার হয় না। যে মুখে যত বড় বড়ই কথা বলুক, শিল্প ভালোবেসে ঘরের মধ্যে যদি কেউ শেষ হয়ে যান, তাতে তার প্রকাশিত হয় না, প্রকাশ করতে পারেন না শিল্পে। আমাকে যদি আমি রাস্তার ছেলে, পাড়ার ছেলে, ক্লাবের ছেলে, মিছিলে হাঁটা ছেলেটা ছিলাম, সেখান থেকে আমার হাতের লেখাটাকে সই বলা হতো। সেই সইটা সই আছে, আজকে অটোগ্রাফ বানিয়েছে কে? আমার বাড়ির লোক না, আমার বন্ধুরা না, যত অপরিচিত মানুষ যারা এই বাংলার মানুষ, তারা যদি অসুবিধায় থাকেন, আমি তাদের পক্ষ নেব না, তাদের হয়ে কথা বলবো না। আমি প্রোটেস্ট করি, প্রতিবাদ করি। যারা ক্ষমতাবান, যাদের গায়ে লাগে, তারা আমি বা আমার মতো লোকজনদের কোণঠাসা করবার চেষ্টা করেন, ক্ষতি করবার চেষ্টা করেন, কাজ কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তাদের এটা বৃথা চেষ্টা। ইতিহাস বলছে এই ধরনের চেষ্টাগুলোকে করে কোনোদিন মানুষকে দমন করে কোনো অপশক্তি, কোনো মানবতা বিরোধী কর্মসূচি দীর্ঘস্থায়ী হয়নি। তো ফলত আমার অসুবিধা হচ্ছে না। ডেফিনেটলি কাজ না করে যখন বাড়িতে এইরকম একটা চেয়ারে 4টে বছর বসে থাকতাম, আমার সঙ্গে এখন পাখিদের খুব বন্ধুত্ব। আমার ইন্দ্রপুরী স্টুডিওর উল্টো দিকে যে ফ্ল্যাটটায় আমি থাকি, কারণ কোভিডের পর থেকে, তার পরবর্তী ক্ষেত্রে 2021-এর ইলেকশনের পর থেকে, যখন আমার কাজের জায়গায় লোকে আমায় নিতে ভয় পাচ্ছে কোনো অপশক্তি, মারাত্মক শক্তি রেগে না যায়, তারও না অসুবিধে করে দেয়, সে আমায় কাস্ট করছেন না, দর্শকরা চাইলেও, সেই প্রযোজক পরিচালকেরা আমায় ভালোবাসলেও নিতে পারছে না, আমি তাদের একদম দোষ দিই না। তারা আমার বন্ধু ছিল, আছে, থাকবে। হয়তো রুদ্রনীল ঘোষের পরিবার নেই, বাবা মা গত হয়েছেন, বিয়ে থা করিনি, তাই হয়তো আমার জেদ বা সাহস একটু বেশি। বাকি হয়তো আমার অন্যান্য যে বন্ধুরা, যারা আমায় লুকিয়ে লুকিয়ে ফোন করে বলে ঠিক বলছিস ইন্টারভিউতে, কাল দেখলাম এই বিষয়ে প্রতিবাদ করেছিস, ঠিক করেছিস, তাকে দেখি আমি যাদের বিরুদ্ধে কথা বলছি তাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। আমি তার অসুবিধাটা ফিল করি, তাকে আমি গালাগাল দিই না।
আমি জানি তার বউ আছে, বাচ্চা আছে, তার বৃদ্ধ বাবা মা আছে, তার পরিবারে যদি অসুবিধে ওরা করে দেয় কে সামলাবে? হয়তো আমার আগে পরে কেউ নেই বলে আমি অতিরিক্ত একটা সাহস পাচ্ছি, এটা হতে পারে। তাতে সাময়িক যে অসুবিধে দিচ্ছে সেই অসুবিধে পশ্চিমবঙ্গের বাকি যে সাধারণ মানুষগুলো ভোগ করছে তার থেকে বেশি আমার অসুবিধে। এই ফেজটা অনেকগুলো দিক আছে। ভাঙলে প্রথমত 4টে বছর জীবন থেকে চলে গেল, হারিয়ে গেল, কেউ ফিরিয়ে দিতে পারবে না 4টে বছর। দ্বিতীয় বিষয় হচ্ছে এতে বাজারের চালু গল্পগুলোকে নিয়ে নিয়ে পৌঁছে দেওয়া আমার কাজ বলে বলছি। অনেকের বক্তব্য হচ্ছে রুদ্রনীল ঘোষ অপরচুনিস্ট, গোদা বাংলায় ধান্দাবাজ। যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন সিপিএম করেছে, যখন মাননীয় মুখ্যমন্ত্রী তাকে কিছু দাক্ষিণ্য দিলেন লাফিয়ে সেগুলো নিতে চলে গেছে। তারপর যখন হালে পানি পাচ্ছে না তখন একটা ভুল প্রেডিকশন করে ক্ষমতার পালাবদল ঘটবে ভেবে বিরোধী দলটায় গেছে। 3 রকমের সম্পূর্ণ আলাদা আলাদা ইডিওলজি, বামপন্থী, দক্ষিণপন্থী, দুটোই দক্ষিণপন্থী, একটা ধর্ম একটা বড় ফ্যাক্টর। 3টে আলাদা আলাদা ইডিওলজিতে সত্যি সত্যি এইভাবে মাইগ্রেট করা যায়? কে বলে যে 3টে আলাদা আলাদা ইডিওলজি? বামপন্থীদের তো সম্পূর্ণ আলাদা। মুশকিলটা হচ্ছে কি, আমরা বই পড়ে ছুটির দিনে কিছু জ্ঞান আহরণ করি যেগুলোর সঙ্গে এই যে বাকি যে দুটো দল তার আসলে কোনো মিল বা অমিল নেই। কেন বলছি কথাটা? 2009 সালে 8 সালে সবাই জানতো যে সিপিএম থাকবে না ক্ষমতায় 2011-তে? না, কিন্তু একটা হাওয়া ছিল। কিসের হাওয়া ছিল? ঘোড়ার ডিম ছিল। 2001 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন হয় এবার নয় নেভার। তা দিয়ে কি হয়? এবার নেভারও তো কিচ্ছু হয়নি। কিন্তু তারপর ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা ওয়েভ তো তৈরি হয়ে গিয়েছিল। হয় না কিছু। স্পষ্ট করে বলি যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যারা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আসি এবং আমরা যখন গ্রাউন্ডে নেমে রাজনীতি করি আমাদের সঙ্গে সবথেকে বেশি ইন্টারাকশন হয় সাধারণ মানুষের। সিপিএমের নেতারা এতটাই নিজেদের গবেষণার কাজে অহংকার হয়ে গিয়েছিলেন, মানুষ কি চাইছে সেইটা না করে মানুষকে গিনিপিগের মতো ব্যবহার করতে শুরু করেন। ইংরাজি তুলে দাও, ইংরাজি নিয়ে এসো। মালিকের হাত থেকে কেড়ে নিয়ে শ্রমিকের হাতে ক্ষমতা দিতে হবে, ধর্মঘট 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 ধর্মঘট। এলাকার কোনো একটা কল খারাপ হয়েছে সেই নিয়ে সিপিএমের পার্টি অফিসে কথা বলতে গেলে সে কিউবার কল কতগুলো খারাপ হলে কল বিপ্লব হয়েছিল সেই গল্প এমন বলবে চোখ দিয়ে জল বেরোবে, ওই জল দিয়ে তুমি জল খেয়ে নিতে পারবে আর কল ছাড়াবার কথা বলবে না। এই প্রত্যেকটা ঘটনায় যখন মানুষের কাছে আমরা গিয়ে পৌঁছচ্ছি এবং জানতে পাচ্ছি মানুষের দাবিটা অন্য, আর এরা তখন কম্পিউটার এলে মানুষের হাত থেকে কাজ চলে যাবে আমাদের রাস্তায় রোদ্দুরে বসিয়ে দিল আপত্তি জানাতে। এরপরে তারপর এরাই সেক্টর 5-এ কম্পিউটারের আড়তখানা বানিয়ে দিল। এই যে গিনিপিগের মতো ব্যবহার। এবং খেয়াল করে দেখতে হবে ঠিক তার আগে অবধি সারা পৃথিবীতে কমিউনিজম এই সমস্ত তথ্যগুলো সম্পর্কে যা যা বই বা পড়াশোনা আমাদের কাছে এসে পৌঁছতো না আজকের দিনের গুগলের মতো বা ইউটিউব দিয়ে, সেই ডকুমেন্টসগুলো আসতো না। ফলত এখানে লিডারশিপ যা যা বোঝাতেন সেটাই আমরা বিশ্বাস করতাম। 2007-এর পর থেকে আস্তে আস্তে এই বিষয়টা খুলতে শুরু করলো এবং পৃথিবীতে বামপন্থার নামে যে যে সাম্রাজ্যগুলো তৈরি হয়েছে সেগুলো কি করে তৈরি হয়েছিল এবং এখন অবস্থা কি, অর্থাৎ ওই সময় আমরা জানতে পারা শুরু করলাম, প্রশ্ন করা শুরু করলাম। আমাদের জানানোই হয়নি যে স্টালিন কোটি কোটি মানুষ মেরেছিলেন। আপনারা কেন কমিউনিস্ট দলকে সাপোর্ট করবেন না? মার কোটির ওপরে মানুষকে, মাও সেতুং 2.5 কোটির ওপরে মানুষকে মেরেছিল। চে গুয়েভেরা সে নাকি একমাত্র বিপ্লবী, তার চুরুট খাওয়া ছবি ছড়ানো হয়েছিল।
আমাদের পশ্চিমবঙ্গে বাংলার মাটিতে অনুশীলন সমিতি বলে শিক্ষিত বিপ্লবীদের সব থেকে বড় যে সংগঠন ছিল সেইটাকে ঢেকে দেওয়া হয়েছিল। এই সত্যিগুলো তো জানতে দেওয়া হয়নি। প্রশ্ন বাড়তে শুরু করে, মানুষের জিজ্ঞাসার মুখোমুখি আমরা হই। আমরা যখন নেতৃত্বের সামনে কথা বলা শুরু করি যে আপনারা সরকারে এসে সরকার মানুষকে পরিষেবা দেবে এই কাজটা করতে পারছেন না, তো তাহলে এই বড় বড় বুলিগুলোর কি দরকার? তখন তাদের মুখের উত্তর ছিল না। তো ফলত শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের 34 বছর ধরে সিপিআইএমকে বিশ্বাস করা মানুষ, বামপন্থীদের বিশ্বাস করা মানুষ তার মতামত পরিবর্তন করা শুরু করলেন 2011 গিয়ে, 3-4 বছর পর যখন থেকে পেনিট্রেশনটা শুরু হলো। আমাদের মতো ছাত্র এবং যুব নেতারা হাজারে হাজারে সিপিএম থেকে সরতে শুরু করে, কারণ নেতাদের অহংকার, মানুষকে গিনিপিগের মতো ব্যবহার এবং আমাদের কোনো কথাকে যা মাটির থেকে উঠে আসা মানুষের জিজ্ঞাসা বা তাদের প্রাপ্তির কথা আমল দিতে শুরু করলেন না। আমরা বুঝলাম যে আমরা কৃতদাস হয়ে গেছি। আর সেই সময় ইন্টারনেট থেকে শুরু করে বাকি জিনিসগুলো আস্তে আস্তে তথ্য পৌঁছানো শুরু করছে ধীরে ধীরে। ইলেকট্রনিক মিডিয়া বাড়ছে। কোনো গ্রামে কোনো অপকর্ম ঘটলে আগে গ্রামের ঘটনা গ্রামেই চাপা পড়ে যেত, শহরেরটা শহরে, এ পাড়ার খবর ও পাড়ায় যেত না। পাড়ায় একটা বাড়িতেই হয়তো টেলিভিশন থাকতো, কি একটা ল্যান্ডফোন, কি একটাই খবরের কাগজ, 4 হাত ঘুরে তোমার বাড়িতে দুপুর 2টোয় আসতো। জানতেও পারতাম না। আস্তে আস্তে তফাৎটা যখন স্পষ্ট হওয়া শুরু করলো, মানুষও সিদ্ধান্ত নিয়ে নিলেন, তাহলে মানুষ কি ধান্দাবাজ? যে 34 বছর ধরে মানুষ কি অপরচুনিস্ট? যে 34 বছর ধরে বিশ্বাস করেছে, ভালোবেসেছে, দাদু, ছেলে, বাবা, তারা সরল। আর তাদেরই প্রতিনিধি হয়ে যখন আমরা এই ভুল আর অন্যায় আর মিথ্যেটাকে বারবার যারা বলে আসছে, যারা মরিচ ঝাঁপি ঘটিয়েছে, আমাদের কারণ বলেনি, যারা সাঁইবাড়ি ঘটিয়ে ছেলেকে মেরে সেই রক্ত মেখে মাকে ভাত খাইয়েছে, সেই ইতিহাস আমাদের জানতে দেয়নি। যারা গ্রেট ক্যালকাটা কিলিংয়ে 1946-এ সুরাবর্দি মুসলিম লীগ অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে হবে বলে যে জ্যোতি বসু সুরাবর্দির মঞ্চে বসেছিল, সেই সভা থেকেই হাজার হাজার হিন্দুকে যে হত্যা করা হয়েছিল, জ্যোতি বসুকে যত্ন করে মুসলিম লীগের কড়া সাপোর্টার কমিউনিস্ট যারা ছিলেন তাদেরকে যত্ন করে পার্টি অফিসে পৌঁছে দিয়েছিল মুসলিম লীগ। এই ইতিহাস কেউ তো তখন জানায়নি। যখন জানতে শুরু করে, প্রশ্ন শুরু করি আমরা, সাধারণ মানুষ এবং সবাই সরতে শুরু হয়। তারা বলতো যে কংগ্রেস ইংরেজের হাতে দেশ বিক্রি করে দিয়েছে, আজ তাদের সব থেকে বেশি বন্ধু সেই কংগ্রেসীরা। যারা বলতো এই আজাদি ঝুটা হ্যায়, তারা আজকে লাল পতাকা নিয়ে মিছিল করলে মানুষ পালিয়ে যাবে দেখে যে দেশের স্বাধীনতার পতাকা 15ই আগস্ট এরা কোনোদিন তোলেনি, ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া কোনো বিপ্লবীর ফটোতে মালাই দেয়নি, যাদের পার্টি অফিসে মাও সেতুং, স্ট্যালিন, মানুষ মারা লোকগুলো, আর চে গুয়েভারা, হাতে নিশ্চয়ই তার বিনা ছিল না, মানুষই মারত সে নিজের মত প্রকাশে, তাদের ছবি দেয় আর রাস্তায় নেমে মিছিল করে, যুদ্ধ নয় শান্তি চাই, আমরা সবাই শান্তির ভাই। তো তাদের মুখোশ যখন সরে গেছে, মানুষকে তারা ঠকিয়েছে, সরে গেছে। 2008-9-তে অপরচুনিস্ট নাকি আমি বিরাট বড় ভবিষ্যৎ দ্রষ্টা, তাহলে তো আমায় নিয়ে হল অফ ফেমে রেখে দেওয়া উচিত ভাই। রাজনীতিতে তো জয়েন করিনি। 2011-এ পালাবদল হলো। পশ্চিমবঙ্গের শিল্পী, লেখক, কবি সব তোমারও বন্ধু, যাদের লোকে টিভিতে দেখেন যে বিরাট বিখ্যাত লোক, তারা সবাই ফুল মালা নিয়ে হ্যাঁ হ্যাঁ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণে নিবেদন করলেন। বেশ করেছে, মুখ্যমন্ত্রী তিনি হয়েছেন। তখন তো আমি যাইনি। সবাই চলে যাওয়ার পর 2013 সালে বিভিন্ন মন্ত্রীদের দিয়ে আমি যাচ্ছি না কেন বলে আমাকে ডাক করানো হয়। তাহলে কত গ্যাপ হলো? 2009 থেকে 13, 4 বছর। এই 4 বছর কোনো রাজনীতি করেছি না, ছেড়ে দিয়ে চলে এসেছি। I was the party member of CPIM। 1 লাখ লোক
বাম রাজনীতি করলেও পার্টি মেম্বার হতে পারে মাত্র গাঁট গোনা কজন। যারা রাজনৈতিক বোধটাকে গুলে খেয়েছে তাদেরই এটা দেওয়া হয় ট্রাস্ট করে রাজনীতি জানার জন্য। সেই পার্টি মেম্বারশিপ ড্রপ করেছিলাম ব্যক্তিগত কাজের বাহানা দেখিয়ে। 2013 সাল, সেই সময় দুজন বড় নেতা মন্ত্রী তারা যোগাযোগ করলেন আমার সঙ্গে। তারপর আলাপ পরিচয় হয়ে গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে। সবাই ততক্ষণে চলে গেছে, রুদ্রনীল ঘোষ যায়নি। কারা কোন অপরচুনিস্ট না অপরচুনিস্ট মানুষ বিচার করুন। তিনি আমাকে অফার দিয়েছিলেন আমার কাজ করা জেনে, যে আমি যাতে এখানে স্কিল ডেভেলপমেন্টটা দেখতে পারি। অন্য কাউদের দেয়নি কেন? কারণ ওই কাজটা আমি জানতাম। তাই তিনি বলেছিলেন, অন্য চেয়ার অফার করেছিলেন, বড় রাজনৈতিক চেয়ার। বলেছিলাম না, আমায় এমন কোনো দায়িত্ব দিন যেখানে দলমত নির্বিশেষে আমি পশ্চিমবঙ্গের মানুষের উপকারের কাজে লাগতে পারি। যদি আমায় কাজে লাগাতে চান তো। আমি তৃণমূলের কোনোদিন কোনো সদস্য ছিলাম না, আমি তৃণমূলের কোনো পদাধিকারী ছিলাম না। আমি সরকারি কিছু দায়িত্ব আমাকে দেওয়া হয়। আজকে পশ্চিমবঙ্গে স্কিল ডেভেলপমেন্ট বা ভোকেশনাল এডুকেশনের যে পরিবর্তিত সিলেবাস, সেটা এই ভদ্রলোকেরই করা। আমার ওই চেয়ারে বসা প্রচুর পণ্ডিত লোক করেননি। এখনো পর্যন্ত যে টিচাররা 1 থেকে 7 তারিখের মধ্যে মাইনে পায়, সেটা এই লোকটার জন্য, বাকিরা করেনি। জানতে হয়। সে সময় প্রচুর বামপন্থীদের দালাল কিছু খবরের কাগজ আমাকে নিয়ে হাই হাই হুই হুই শুরু করেছিল। যারা বামপন্থী জামানায় 1 টাকার বিনিময়ে রাস্তার উপরে জমি পেয়েছিল খবরের কাগজ করবার বা বাড়ি ফাড়ি করবার। সংবাদপত্রের এডিটর যেদিকে ঢলে যায়, খবরের কাগজের খবর সেদিকেই যায়। এটা তাদের গণতান্ত্রিক ইচ্ছা। তাদের মনে হয়েছিল এইরকম একটা ব্রেন যদি ওদিকে চলে যায় তাহলে বামপন্থীদের বিরাট অসুবিধা হবে। এই সমস্ত মহানুভব মানুষের জন্য শ্রদ্ধার, বিনয় আর ঈশ ছাড়া আর কিছু বলার নেই। এনিওয়েজ, এবং তারপর আরো গুরুত্বপূর্ণ পদ এবং চেয়ারে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে। I was the Commissioner of West Bengal Right to Public Service Commission। 27টা ডিপার্টমেন্টের মন্ত্রীরা মানুষকে আদপেই সঠিক সময় পরিষেবা দিচ্ছে কিনা, 2013-তে রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট পশ্চিমবঙ্গে পালন করা সঠিকভাবে হচ্ছে কিনা, সেই চেয়ারে আমায় বসানো হয়। আমার চেয়ারের পাওয়ার ছিল ইলেকশন কমিশনারের পাওয়ারের মতোই। আমার চেয়ারের পাওয়ার ছিল চিফ সেক্রেটারির ইকুয়াল। যারা প্রশাসন একটু বোঝে, জানি না তারা বুঝতে পাচ্ছেন কিনা কত মারাত্মক পাওয়ার। দায়িত্বই মনে করেছি, কোনোদিন পাওয়ার মনে করিনি। দায়িত্ব মানে তোমাকে একটা কাজের উপরে বিশ্বাস করে সেটা সম্পন্ন করতে বলা হলো, এটা দায়িত্ব। দায়িত্বে যখন ক্ষমতার অহংকার চলে আসে, তখন সেটা ক্ষমতা হয়ে যায়। তাই অধিকাংশ জনই জানতে পারেননি আমি কি কাজ করতাম। অ্যাবভ গভর্নমেন্ট ছিল আমার ক্ষমতা। সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার কমিশন থেকে ডিকটেট করতে পারতাম, করতামও, কিন্তু কখনো পর্যন্ত নিজের যা যা করলে সেকেন্ডে সেকেন্ডে কোটি টাকা ইনকাম করা যায়, 1 পয়সার কেউ অভিযোগ করতে পারে না। তাই তৃণমূলের কোনো বড় বড় নেতা, তাদের আজও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি আমি তাদের তীব্র সমালোচনা করলেও তাদের কাজের, যে তারা এই ধরনের কোনো অভিযোগ একটাও আমার উপরে করতে পেরেছেন। দান্দাবাজ অমুক তমুক। তারা জানেন যে আজকে এই টিচারদের 1 তারিখে মাইনে ভোকেশনাল এডুকেশনের এই যে সিলেবাস চেঞ্জ, এটা এই লোকটা ছাড়া হতো না। আর সেই সময় আমি যা মাইনে পেতাম, অভিনয় করে তা 4 দিনে রোজগার করতে পারতাম। আমি আমার স্টেটটাকে ভালোবাসি। তারপর খুব অদ্ভুত রকমভাবে আমাদের রাজ্যের সরকারের ভেতরে চলে এলো সরকারিভাবে দুষ্কৃতীদের আশ্রয় প্রশ্রয়। 2017-র পর থেকেই সম্পর্কটা বিচ্ছিন্ন করি, খারাপ করেছে। কেউ অবিশ্বাসীভাবে পশ্চিমবঙ্গকে 34 বছর ধরে সোনার ডাল দিয়ে রূপোর ভাত মেখে খাবার স্বপ্ন দেখালো। মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিল। ভাই, আমিও মানুষ,
তাহলে যারা মিথ্যে বোঝালো 34 বছর ধরে, কলকারখানা বন্ধ করে দিল ধর্মঘট ধর্মঘট বলে, ঘরে হাবানা চুরুট খায়, রাস্তায় দাঁড়িয়ে কামেরিট ঘুরতে হবে ব্যারিকেড বলে নীল সুতোর বিড়ি, অধিকাংশ লোক তারা ভালো। যারা সেকুলারের নামে হিন্দু বিরোধিতা করে তারা ভালো। যারা কাশ্মীরের জঙ্গিরা ঢুকে ভারতের মা বোনেদের শাঁখা সিঁদুর দেখে মেরে দেওয়ার পর যখন সেই কাশ্মীরের এই জঘন্য ঘটনার জন্য যখন দেশের সেনাবাহিনী গিয়ে, ভারতের সেনাবাহিনী গিয়ে পাকিস্তানের জঙ্গিদের ঘাঁটি ভেঙে দিচ্ছে, মারছে, তখন কলকাতায় যারা মিছিল করছে জিদ্দ ন্যায় শান্তি চাই পাকিস্তান আমার ভাই, তারা ভালো। যারা মুর্শিদাবাদে পরিকল্পিত পদ্ধতিতে ওয়াকফের নামে লোকাল লোকজনকে দিয়ে হিন্দুদের মারা হচ্ছে দেখে চুপ করে থাকে, তারা ভালো। যারা বাংলাদেশে হিন্দুদের উপর জঘন্য অত্যাচার এবং হত্যা ঘটছে দেখে যারা চুপ করে থাকে তারা ভালো। হিন্দুরা মানুষ নয়? তারা বাংলাদেশ থেকে কি কারণে তাড়া খেয়ে পালিয়ে এসেছিলেন সুজন বাবুরা জানেন না? তারা ভালো। হিন্দুকে আক্রমণ করতে হবে, হিন্দুত্ব নিয়ে কথা বললে সেইটার বিরোধিতা করতে হবে। খোল করতাল বাজিয়ে আগে পশ্চিমবঙ্গে সকালবেলা কীর্তনের দল আসতো, তারা বিজেপি না স্যার, ওটাই ছিল আমাদের সংস্কৃতি, ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর আজ যখন তুমি খোল করতাল নিয়ে বেরোতে বলছো তখন বলছো এটা বিজেপি। রামচন্দ্র আমাদের এখানে নয়, হতভাগার দল। পশ্চিমবঙ্গে অধিকাংশ জায়গার নাম লোকের নাম রাম দিয়ে কেন রে? আমি সীতারাম ইয়ে চুরির কথা বাদ দিচ্ছি, তার কি ইয়ে চুরি হয়েছে আমি জানি না, তিনি শ্রদ্ধেয়, ভালো থাকুন যেখানেই থাকুন। রামকৃষ্ণের বাড়িতে কুলদেবতা কে ছিলেন? রামলালা। তার বাবার নাম ছিল ক্ষুদিরাম, তার পিসির নাম ছিল রামশিলা, তার যত কাকার নাম ছিল রাম দিয়ে। চ্যাংড়ামো হচ্ছে। সাধক রামপ্রসাদ। আমি বড় হয়েছি রাম রাজা তলা হাওড়ায়, 20 ফুটের ওপরে রাম ঠাকুরের মূর্তি, যা বিজয় হলে দুর্গাপুজোর বিজয়কে ছাপিয়ে যেত। রাম কিঙ্কর বেজ। কেন ভাই রাম কেন এত নামে? পশ্চিমবঙ্গে জায়গার নামে এত রাম কেন? মানুষকে উল্লুক মনে করেন এরা। রাম এখানে নয়, চ্যাংড়ামো হচ্ছে। সবটাই আমার এখানে ছিল। রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, তাদের রামকৃষ্ণ দা, বিবেকানন্দ দায়ের জায়গায় কমরেডরা নিয়ে চলে গেছেন, তাদের মহাপুরুষ আখ্যা দিয়ে দেওয়া হয়ে গেছে। তারা হিন্দু সন্ন্যাসী, তারা হিন্দু সাধক, এইটাকে মুছে দেওয়ার চেষ্টা হয়েছে। শ্রী চৈতন্য দেবের মাটিটাকে সরিয়ে দেওয়া হয়েছে, যেন সব পাড়ার দাদাদের বানিয়ে দেওয়া হচ্ছে এদের। যে হিন্দু বিপ্লব এই মাটি থেকেই তৈরি হয়েছিল, সেখানে সেকুলার বলে শব্দ চলে এলো। সেকুলার মানে কি ভাই? হিন্দু ধর্ম অস্বীকার, মুসলমান ধর্মে ইফতার, একই মিথ্যে বারবার, তার নাম সেকুলার। স্বধর্মের প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি। ভাই আমি আমার ধর্ম ভালোবাসবো, লালন করব, উৎসব করব, অন্য ধর্মের মানুষ তার ধর্ম পালন করবেন, লালন করবেন। তার বেলায় মুসলমান যখন তার ধর্ম পালন বিরাট আহ্লাদের সঙ্গে করবেন তখন ধর্মপ্রাণ মুসলমান। আর যেই হিন্দু হয়ে করব, উগ্র হিন্দুত্ব। কুচু মনসোনা বলে গাল এমন টিপে দিতে হয় না, বাড়ি পৌঁছানো অব্দি যেন লাল হয়ে থাকে। পশ্চিমবঙ্গের মানুষ বোঝেন না এই মিথ্যাচারগুলো। বেশ করেছে, আমি রাষ্ট্রবাদে বিশ্বাস করেছি, বেশ করেছি। আমাকে পড়তে দেওয়া হয়নি, তোমায় জানতে দেওয়া হয়নি। অবিভক্ত বাংলার সময় থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্যার আশুতোষ মুখোপাধ্যায় সুযোগ্য সন্তান। তিনি এই পশ্চিমবঙ্গের মানুষ, জনসংঘের জন্ম এখানে। সেখান থেকে তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি বলেছিলেন যে হিন্দু বাঙালিদের হোমল্যান্ড চাই, যেটার নাম হবে পশ্চিমবঙ্গ। নাহলে এরা আজকে যেটা পশ্চিমবঙ্গ আর সেদিনে আজকে যেটা বাংলাদেশ, এই দুটোকে জুড়ে তারা পূর্ব পাকিস্তান বানিয়ে দিচ্ছিল মুসলিম লীগের ইচ্ছায় এবং কমিউনিস্টদের, জ্যোতি বসুদের সাপোর্টে তার বিরুদ্ধাচারণ করেছিলেন। কমিউনিস্টরা বলে না যে বাংলা ভাগ করেছে? হ্যাঁ করেছে শ্যামাপ্রসাদ।
যদি বাংলাটা না ভাগ হতো তাহলে আজকে আমার নেতার নাম হতো বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস, আর 140 টাকায় ডিম কিনে খেতে হতো, আর হিন্দু কুপোবে, হিন্দু থাকতেই না। রুদ্র ইসলাম বুলবুল হয়ে যেতে পারতো, সৌরবুদ্দিন আহমেদ হতে পারতো, থাকতাম না কেউই। কারণ যা চলছে ওখানে, ভাই যে যার ধর্ম পালন করুক, ইতিহাস বিকৃত করা হবে কেন? শ্যামাপ্রসাদ বাবু যখন বিধানসভায় বিল পাস করেন, কমিউনিস্টরা মিথ্যে কথা বলেছিল যে আমরা বিরুদ্ধাচারণ করেছিলাম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভোট দিয়ে বিধানসভায় সাপোর্ট করেছিল জ্যোতি বসু, জ্যোতি বসু, জ্যোতি বসু। সেটা বামপন্থীরা লুকিয়ে গেছে যে তিনি শ্যামাপ্রসাদ বাবুর এই কথা সেটাকে মান্যতা না দিয়ে পারেননি, বাইরে বেরিয়ে মিথ্যে কথা বলেছিলেন যে আমরা ভোট দিইনি কারণ মুসলিম ভোটটা কেটে যাবে বলে। সেই মিথ্যাচার আজও চলছে। তার বিরুদ্ধে যদি আমি দাঁড়াই, ভুল করলাম। আমার নিয়ম নীতি তো একটাই, কোনো কিছু তো পাল্টায়নি গুরু। কমরেডরা পাল্টেছেন। যে কংগ্রেসকে বলতেন দেশ বিক্রি করেছে, তাদের সঙ্গে হাত ধরে দেশ বাঁচাই, এটা কারা? ভণ্ডতা চূড়ান্ত নয়? সে তো তুমি যে রাজনৈতিক দল করো, তারাও এক সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিলেন। হ্যাঁ, কিন্তু রাজনীতির নিয়ম, এখনকার কোয়ালিশন পলিটিক্স। প্রথম কথা জায়গা হচ্ছে যে তৃণমূল কোন রাজনৈতিক নীতিনিষ্ঠ দলকে, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা করে ইজম আছে। বামপন্থীদের আছে, কংগ্রেসের আছে, আমার শিক্ষানীতি এই, বাণিজ্য নীতি এই, শিল্পনীতি এই। প্রত্যেকটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টো আছে। তৃণমূলের আছে কোনো নীতি, ফলে তারা ডানেও যেতে পারে, বামেও যেতে পারে। এটা খুব সোজা। ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকলে যেন শিল্পী, লেখক, বুদ্ধিজীবী হতে গেলে তোমায় হারে রে করে কমরেড হতে হবে। কেন রে ভাই? না, কারণ তো তোমার দলের নেতা তো শিল্পীদের বলেন কথা বললে রগড়ে দেবো। আশ্চর্য কথাবার্তা। কুণাল ঘোষ বলেনি শোনা, বাকিরা বলেনি প্রোগ্রাম করতে দেব না, বাকিদের তো শুটিং করতে দেয় না, শুধু রগরানিটাকে নিয়ে এরম করে ধরে বসে রয়েছে। কি বলেছিল, কাদের বলেছিল? যারা বলেছিল যে পরিষ্কার আমরা অন্য কোথাও যাব না, এই দেশেতেই থাকবো। আচ্ছা, কে কাকে যেতে বলেছে একবার ওকে বলবে যে তুই যা? যারা গান গেয়েছিল তারা চোদ্জোচ্চরের বিরুদ্ধে গান গায় না কেন? তাদেরও কোনটা বদমাইশি, কোনটা চালাকি, সবাই সবটা বোঝে। পশ্চিমবঙ্গের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার লুট হচ্ছেন, এটা তো সত্যি। তুমি এখানে হ্যাঁ বলে মাথা নাড়তে পারবে না, কাল তোমার প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। কালেকটিভ উইজডমটা তাহলে বলে কিছু নেই। মানে এবারের নির্বাচনের ক্ষেত্রেও তো মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে দেয়ার উইল বি নো সারপ্রাইজেস, এবং শাসক দলই সম্ভবত আবার ক্ষমতায় আসবে। এবং উল্টো দিকে দাঁড়িয়ে তুমি যে ন্যারেটিভটা বলছো, হিন্দুত্বের ন্যারেটিভ, তোমার নিজের দলই তো সেইখান থেকে অনেক ফ্লেক্সিবল একটা জায়গায় এসছে তাদের সভাপতি নির্বাচনের মাধ্যমে, সেটা বোঝা যাচ্ছে। তাতে এটা দিয়ে কি মনে হলো? চোরেদের রেখে দিতে চায়? তোমার বাড়ির লোক চোর পছন্দ করে, তোমার বাড়ির লোক চায় যে একটা চোরের মেয়ের সঙ্গে তোমার বিয়ে হোক, তোমার বাড়ির লোক চায় যে তুমি চুরি করে এই প্রোগ্রাম করো, তোমার বাড়ির লোক চায় তোমার এই ক্যামেরা, চুরির ক্যামেরায় শুট হোক। তাহলে তুমি চোরের দলকে রেখে দিতে বলো? চোরেদের কেউই পছন্দ করে না। যারা ক্রাইম এবং ক্রিমিনালকে যত্ন করে লালন করছে, ক্রাইম আর ক্রিমিনালের বিরুদ্ধে আমি কথা বলছি, আমার দল কথা বলছে, সাধারণ মানুষ কথা বলছে। তোমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ ক্রাইম করতে ভালোবাসে, চুরি জোচ্চুরি করতে ভালোবাসে, বা যারা চুরি জোচ্চুরি করে তাদের পছন্দ করতে ভালোবাসে? তাহলে লেসার ইভিলের তত্ত্ব আবার এসব ঢপের, এসব যাদবপুরের মোড়ে পরিষ্কার বিড়ি নিবে গেলে সময় কাটাবে কি করে, জল পড়ছে, এই সমস্ত তত্ত্ব ফত্ত্ব গোছায়। চুরি ভালোবাসে কিনা, খুন ভালোবাসছো কিনা, অত্যাচার ভালোবাসছো না অপছন্দ করছো? টিচারদের মারা হলো, মেরে রক্তাক্ত করে দেওয়া হলো, যে টিচাররা বলেছে আমার চাকরি তোমরা চুরি করলে কেন? সাপোর্ট করো সেটা, চাও এই সরকারটাই থাক, তুমি হ্যাঁ বা না বলতে পারবে না। উত্তর দর্শকরা জানেন, তারা ঠিক করে দেবেন। এত লুট, এত চুরি, এত জোচ্চুরির পর মানুষ প্রায় 40% ভোট 2024-এ বিজেপিকে দিল। আর কেউ পেয়েছে এককভাবে মানুষের এই ভোট? না স্যার, পাইনি। সো প্রবণতা কোন দিকে? আর পশ্চিমবঙ্গের মানুষ চুরি জোচ্চুরির পক্ষে নয়, তারাও পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখছেন। রিসেন্টলি দিল্লির দিকে তাকিয়ে দেখলেন যে মুসলমানরা বদ্ধপরিকর হয়ে তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে। কেন করলো? তারা মূর্খ বুঝি দিল্লির মুসলমানেরা।
28টার মধ্যে 20টার ওপর রাজ্যের মানুষেরা মূর্খ বুঝিয়ে বিরাট বুঝে পশ্চিমবঙ্গের যারা বিপ্লবী তারা, যে কারণে মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। সো প্রত্যেকেই জানি আমরা বদলটা 26-এ হতে যাচ্ছে এবং চোরেদের বিরুদ্ধে বদল ঘটবে। ইফ ইউ লাভ চোরস, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট। আমি জানি না, আমার ভালোবাসাবাসিতে মানে এই চেয়ারটার কিছু যায় আসে না। না, এই চেয়ারের জায়গা না। তুমি বলা যেতেই পারে যে আমি যদি বলি চোর ভালোবাসি না, কাল দেখবে এই চেয়ারটাই চুরি হয়ে গেছে। সেটা নয়, কিন্তু মানে তোমরা তো এক অর্থে প্রথমে মানুষকে জুমলা টুমলা আচ্ছে দিন বলে ক্ষমতায় এলে। কে কারা জুমলা ফুমলা কোথায়, এগুলো আশ্চর্য কথা। তুমি খুব যাদবপুরে যাও, এটা বুঝতে পারছি। তারপর এই ধরনের শব্দগুলো ওইসব জায়গা থেকেই আসে। জুমলা তো তোমার দলেরই। কে বলে? কে উল্টো দিকের লোকজনেরা বলে? উল্টো দিকের লোকজন তোমার দলেরই। অমিত শাহের কথা যখন 15 লক্ষ টাকা করে প্রত্যেকের বাড়ি অ্যাকাউন্টে আসার কথা ছিল, কে বলেছিল? এক মিনিট, এই সম্পূর্ণ মিথ্যে কথাটা তোমার মতো শিক্ষিত ছেলে যদি বলে, তাহলে আমি বলবো যে তোমার চায়েতে অ্যালকোহল দেওয়া আছে। কে বলেছিল এই কথা? রেকর্ড দেখাও যে আমরা ক্ষমতায় এলে লোকের অ্যাকাউন্টে 15 লাখ করে ঢুকে যাবে বা 15 লাখ করে মানুষ পাবেন। কে বলেছিল? দেখাও। কালাধন লটকে আয়েগা। কে বলেছিল? কালাধন তো এসেছে। কে বলেছে কালাধন আসেনি? কে বলেছে আসেনি? ভাই গোপালপুরে বসো, শুধু যাদবপুর মাধবপুরে ঘুরো না। যে জায়গাটা থেকে বলে কাশ্মীর মাঙ্গে আজাদি, তোমরা দেশকে টুকরো করার লোকজনের পাশে গিয়ে আড্ডা মেরো না। পৃথিবীটা অনেক বড়, ওই কারণে পাঁচিলের ভেপলেই তারা বিপ্লব করেন। আর ডিগ্রি পেয়ে পাস করে গেলে যে গরিব মানুষের কথা বলছেন তাদের পাশে আর থাকেন না কেউ ওখান থেকে বেরিয়ে। তাহলে কি যাদবপুরে আড্ডা না মেরে সার্পেন্টাইন লেন না, আরো মাধবপুরে আড্ডা মারো, তোমার গলিতে আড্ডা মারো, বাকি জায়গাগুলোতে আড্ডা মারো। যে দেওয়ালে লেখা হয় কাশ্মীর মাঙ্গে আজাদি, সেটা তুমি পছন্দ করো? না, করি না। বাস, অসভ্য জিনিস, খারাপ হয়ে যায়, মিশে না। আমাদের এটা যেটা দেখছেন এটা কিন্তু ঝগড়া নয়, এটা একটা স্বাস্থ্যকর আলোচনা, ডিবেট। আসলে বাইনারি হয়ে যাচ্ছে তো সবকিছু, তুমি এটা নয় মানে তুমি ওটা। এটা সম্পূর্ণরূপে এটা ফালতু। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব চিন্তাভাবনা নিয়ে থাকবে। সে তার চোখের সামনে যেটা দেখতে পাচ্ছে, যেটা বুঝতে পারছে, একটু বুঝতে হবে। প্রত্যেকটাই রাজনৈতিক দলের দায়িত্ব, প্রত্যেকটাই সরকারের দায়িত্ব। আমার কি দায়িত্ব ভাই নাগরিক হিসেবে? সরকার মানে কি আমার ম্যানেজার? আমার ম্যানেজার আমি ঠিক করবার আগে দেখে নেবো তো সে চোর না জোচ্চোর না ডাকাত, আমি দেখবো না? সেটার জন্য আমায় কি একটু স্পষ্ট হতে হবে না? আমায় কি একটু ভাবতে হবে না? আমি অবশ্যই রিলস করব, আমি অবশ্যই নতুন জামা কাপড় পরা, সেটা আমার কেনা হোক, ধার করে আনা হোক, সোশ্যাল মিডিয়ায় ছবি দেব। আমি ধার করে খাই বা নিজে কিনে খাই বা অন্য কেউ খাওয়াক, সেই ছবিও দেব। আমি আনন্দ অনুষ্ঠানে ছবিও দেবো, কিন্তু অ্যান্ড্রয়েডের মাধ্যমে। আমি আমার রাজ্যের প্রত্যেকটা খবরও দেখে নিতে পারবো। নাহলে রাস্তায় বেরিয়ে বোমটা আমি খেয়ে মরবো, আমি নাগরিক। তাই প্রত্যেকটা নাগরিকের ডিউটি ভালো মন্দ বুঝে সিদ্ধান্তটা নেবার। এই আলোচনা মনে হচ্ছে চলতে থাকলে চলতেই থাকবে, আর এদিকে রুদ্রদারও আরও অনেক ব্যস্ততা আছে। তার মধ্যেও ব্যক্তিগতভাবে টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভের পক্ষ থেকে, এবং সৌরভ, আমি যেহেতু আগে থেকেই তোমার ভক্ত বা ফ্যান, তোমার অভিনয়ের ফ্যান, তোমার কথা বলার ফ্যান, এবং আমি এটা করার আগে প্রস্তুতি হিসেবে ইন্টারভিউসগুলো দেখছিলাম তোমার পডকাস্ট, তুমি এর আগেও অনেকগুলো করেছো। আমি দেখেছি রুদ্রনীল ঘোষ প্রত্যেকটা ইন্টারভিউ আলাদা আলাদা রকমভাবে দিতে পারেন। অর্থাৎ পারফর্মার হিসেবে তোমার যে জায়গা, সেটাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তুমি এগিয়ে যাও। আমাদের মতো ছোটরা যারা তোমাদের আইডিয়ালাইজ করে, তোমাদের অভিনয়কে আইডিয়ালাইজ করে, একই রকমভাবে মেন্টার হও, হাত ধরো, যেভাবে চিরকাল হাত ধরে এগিয়ে দিয়ে এসেছো সেইভাবেই করো। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন।